সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলেজের বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 825তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে মোহাম্মদ আরিয়ান হোসেনের জীবনের পারিবারিক ভীষণ কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মেয়ের জামাইয়ের কাছে বিয়ে না বসায় মুখ পুড়িয়ে দিলেন শাশুড়ির। হৃদয় বিদারক চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, গল্পটা এমন একটা গল্প, এই গল্প পড়ার পর আমি তাজ্জব হয়ে গেলাম। আমাদের এই সমাজ, আমাদের এই পৃথিবীতে দিনে দিনে মানুষের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। গত কিছুদিন আগে আমি আমার ঢাকার কাজ শেষ করে কুমিল্লায় ব্যাক করব, তো খুব তাড়াহুড়ো করে আমি বাসে উঠে যাব, মানে বাসও চলে আসছে, হাতে খুব সময় নেই। দেন তাড়াতাড়ি গিয়ে বাস ধরতে হবে। তো ওই সময় আমি খাওয়ার দাওয়ার খুব একটা করতে পারি না, আমার পেটে প্রচণ্ড রকমের খিদা। তো রাস্তার পাশে আবার পিঠা বিক্রি করে, অনেক সময় দেখবেন যে পুরুষ মহিলারা শীতকালীন সময় অনেক সুন্দর সুন্দর পিঠা বিক্রি করে। আমি ওই পিঠাগুলোকে অনেক পছন্দ করি। তো হঠাৎ করে আমি ওখান থেকে 3টা পিঠা কিনে নিলাম, সুন্দর দেখে 3টা পিঠা কিনে নিলাম, এবং পিঠাগুলো কিন্তু খুব গরম। তো পিঠা কিনে নিয়ে ভাবলাম যে বাসে বসে পিঠাটা খাবো। বাসে বসলাম, দেন বসার পরে আমার পাশের সিটে এক ভদ্রলোক বসলো, এবং কোট টোট পরা খুবই হ্যান্ডসাম একজন মানুষ বসে আছে। তো দেন আমি তখন আমার পিঠাটা খাইলাম, 2টা পিঠা খাইলাম, 3টা ছিল তো 2টা খাইলাম, এমন একটা পিঠা রয়ে গেল। আমার পেট একদম ফুল হয়ে গেছে, আমি আরেকটা পিঠা খেতে পারছি না। তবে চিন্তা করলাম যে এই পিঠাটা ঠান্ডা হয়ে গেলে, এসি বাস তো এসি চলতেছে, তো পিঠা ঠান্ডা হয়ে গেলে খেয়ে কিন্তু আর মজা পাওয়া যাবে না। তো ভাবলাম যে পাশের সিটে যে ভাইটা বসে আছে এমনকি পিঠাটা দিয়ে দিই, উনি খেয়ে হয়তো মজা পাবে। আমি দেন পিঠাটা হাতে নিলাম যে ওই ভাইকে পিঠাটা দিব খাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে আমার হঠাৎ করে মনে হলো যে এরকম একটা রীতিনীতি আছে, এরকম একটা কথাবার্তা আছে যে পাশের মানে বাসে বসে অপরিচিত জনের কাছ থেকে কোনো কিছু খাওয়া যাবে না। খেলে হয়তো এরকম অনেক ঘটনা ঘটে যে অপরিচিত জনেরা কোনো কিছু খাওয়িয়ে দেন তারপর হচ্ছে সর্বস্ব কেড়ে নেয়, টাকা পয়সা মোবাইল টোবাইল চিন্তায় করে নিয়ে যায়, বা মোবাইল টোবাইল নিয়ে যায়, কিছু খাওয়িয়ে অজ্ঞান করে ফেলে। তো এরকম একটা বাণী আমি অনেকের মুখে শুনতাম, বা এটা আমি নিজেও এটার সাথে পরিচিত। তখন হঠাৎ করে মনে হলো যে না, পিঠাটা আমি ওনাকে দিব না। এখন পিঠা দিতে গেলে ভদ্রলোক যদি মনে করে যে আমি তাকে পিঠা খাইয়ে তার টাকা পয়সা সব কিছু নিয়ে যাব, তেন এই পিঠাটা আমি তখন ওই বাসের মধ্যে রাখলাম, এটা নষ্ট হয়ে গেল। যখন আমি শেষ পর্যন্ত চলে আসবো, পিঠাটা আমি ফেলে দিব। উনি আমার সাথে নামলো বাস থেকে, নামার পরে আমি পিঠাটা এরকম হাতে নিয়ে ডাস্টবিনে ফেলে দিব। এমন সময় উনি আমার দিকে তাকে থেকে বলতেছে, ভাই পিঠাটা সারাটা পথ ক্যারি করে আনলেন, এখন ফেলে দিচ্ছেন, আপনি দিলে তো আমিও খেতে পারতাম। কাউন্টারে আসার পর উনি এই কথা বলছে, আমরা মুখের দিকে তাকিয়েছিলাম। তো আমাদের এই সমাজটাকে এমনভাবে তৈরি করা হচ্ছে, দিনকে দিন মানুষের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা অনর্গল কমে যাচ্ছে। বন্ধুরা, যাই হোক, আমি কথা না বাড়িয়ে গল্পে যাই। আমি আশা করবো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই আরিয়ান হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুনবেন, এবং গল্প শেষে আরিয়ান ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিয়ান হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা প্রবাসে থাকে, কিন্তু প্রবাসে থাকলেও আমার বাবার প্রবাসের মাটিতে আয় ইনকাম খুব বেশি একটা না। খুব বেশি টাকা আমাদের পরিবারের জন্য আমার বাবা পাঠাইতে পারতো না। মাঝে মাঝে টাকা পাঠাইতে পারতো এবং মাঝে মাঝে পাঠাইতে পারতো না। মূলত আমার আব্বা যে কোম্পানিতে কাজ করতো, ওই কোম্পানিটা মোটেও ভালো ছিল না। 3 থেকে 4 মাস পার হয়ে যাওয়ার পরে 1 মাসের বেতন দেওয়া হইতো, এবং এমন একটা অবস্থা ছিল যে মাঝে মাঝে আমার আব্বা নিজের খাওয়ার টাকাও থাকতো না। আম্মা গ্রাম থেকে মানুষের কাছ থেকে ঋণ করে সৌদি আরবে উল্টা আমার আব্বার জন্য মাসে মাসে এমন হইতো যে টাকা পাঠানো লাগতো। যাই হোক, এরকম দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। যেহেতু আমার বড় 3টা বোন আছে, আর একটা মেয়েকে বিয়ে দেওয়া মানেই তো অনেক বড় ঝামেলা আমি মনে করি আর কি। কারণ দেখা যায় যে সহজে মেয়েদের বিয়ে হতে চায় না। তো সে জায়গা থেকে আমার বোনগুলো দেখতে আবার অতটা সুন্দরী ছিল না যে খুব সহজে তাদের বিয়ে হয়ে যাবে। তো যাই হোক, একটা পর্যায়ে এরকম করতে করতে আমার একদম বড় যে বোনটা আছে, আমার বড় বোনটার বিয়ে হয়, এবং খুবই নিম্নবিত্ত একটা ফ্যামিলিতে বিয়ে হয়। অতটা ভালো অবস্থানে বিয়ে হয় না। তার বড় কারণ ছিল আমাদের পারিবারিক অবস্থা তো খারাপ ছিলই, আবার আমাদের নিজেদের ঘর ছিল না।
নিজেদের ঘর ছিল না বলতে আমরা আমাদের চাচা, আমাদের এক দুঃসম্পর্কের চাচা আছে, মানে আমার আব্বার চাচাতো ভাইয়ের কেমনে কী হয়, তো ওনার ঘরে আমরা থাকতাম, ওনার ঘরেই আমরা থাকতাম। তো আমাদের নিজেদের কোনো ঘরও ছিল না, যার জন্য এইভাবে হচ্ছে আমার বড় বোনটার খুব ভালো একটা জায়গায় বিয়ে হয়নি। এবং বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে তখন অনেক সমস্যা দেখা দেয়। বড় বোন যদিও গরিবের কাছে বিয়ে দিই, কিন্তু তারা তখন আমাদের বাড়িতে আসে, মেহমান অতিথি নিয়ে আসে, আসলে বসতে পারে না, আমাদের বসার কোনো জায়গা নেই, ঘর নাই। এসব নিয়ে আমার আম্মুর সাথে খুব ঝামেলা হতো। একটা পর্যায়ে আমার আব্বাকে তখন বলা হয় যে এভাবে তো চলা যায় না, মেয়ে একটা বিয়ে দিলাম, আরও 2টা বাকি আছে, তো এখন কিভাবে এই ঘরে আমরা থাকি বা ওদের সাথে। তেমত অবস্থায় আমার আব্বা তখন কী করলো, লাস্টের দিকে একটা ঘর বানালো, মানে টিন দিয়ে একটা ঘর আমার আম্মুকে বানানোর কথা বললো। এবং ওই ঘরটা বানাতে আমার আব্বার অনেক কষ্ট হয়েছে, অনেক বেশি কষ্ট হয়েছে। এবং এরপরে ওই ঘরের মধ্যে তখন আমরা থাকতে শুরু করি, আমরা পরিবারে যারা আছি সবাই মিলে। তো এমন করতেছি, আমি তখন পড়াশোনা করতেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার মেজো বোনটারও একটা পর্যায়ে বিয়ে হয়। আমি যখন এসএসসি পরীক্ষা দিব, ওই সময় আমার একদম ছোট যে বোনটা আছে, একদম অনেক বেশি বয়স হয়ে যায় আমার ছোটো বোনের, অনেক বয়স হয়ে যাওয়ার পরে একজন বিবাহিত পুরুষের সাথে, মানে ওনার বউ মরে যায়, ওই লোকটার কাছে দেন আমার একদম ছোটো যে বোনটা আছে ওই বোনটারও বিয়ে হয়। 3 বোনেরই তখন বিয়ে হয়ে যায়। পরিবারে তখন রয়ে গেলাম দেশের মধ্যে আমি, মা, দাদা, দাদি, আর বাবা তো বিদেশে আছে। এমন করে তখন আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি আমাদের ওখানকারই নোয়াখালীর একটা কলেজে ভর্তি হই। ওই কলেজে আমি পড়াশোনা করতেছি, যতটুকু পারতেছি মেধা খাটিয়ে পড়াশোনা করতেছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি এইচএসসি পাস করে, মানে কলেজের গণ্ডি পার হই। এবং কলেজ শেষ করার পরে দেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। ওই সময় আমার আব্বার অবস্থা খুব খারাপ, মানে মতে তো মোটামুটি আব্বা কিছু টাকা পয়সা দিতে পারতো, বাট এখনকার আব্বার অবস্থা এতটাই নাজেহাল হয়ে গেল যে আব্বা কোনো টাকা পয়সা দিতে পারতেছে না। কোম্পানি ভালো না, এবার দেখা যায় 6 মাসে 1 মাসের বেতন দেয়, অনেকভাবে আব্বাকে কষ্ট দেয়। তো আমার আম্মু তখন আবার এদিকে যে 3টা বোনকে বিয়ে দিলাম, বোনের শ্বশুরবাড়ি থেকে অলওয়েজে লোকজন আসে, সবসময় বোনের শাশুড়ি, শ্বশুর, আমার বোন জামাইরা, ওরা মাঝে মাঝে বেড়াইতে আসে। তো ভাই, যদি বোনের শ্বশুরবাড়ি থেকে মানুষ আসে, আমার মনে হয় ওই দিন আমাদের জন্য কিয়ামত হয়ে যায়। কারণ আমার আম্মু তো আর নগদ টাকা আম্মুর কাছে থাকে না, ওই মুরগির জন্য গিয়া দোকানদারের কাছে দাঁড়াই থাকা লাগে, অনুরোধ করি যে দেখেন বাড়িতে মেহমান আসছে, একটা মুরগি দেন। কত কথা বলি, উনি দিতেই চায় না, মানে দিবেই না, বাকি অনেক হয়ে গেছে, দেয় না। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে বুঝে শোনে দেন একটা মুরগি আমরা আনি, এবং ওই মুরগি এনে মানে রান্না করতে করতে মানে আমাদের মেহমান চলে যাওয়ার মতো সময় হয়ে যায়। তারপরও যেহেতু কি আর করা, দেন ওরকম করে আম্মু রান্না বান্না করে কোনোভাবে হচ্ছে নুনে পানিতে চলতেছে। আমার আব্বা শুধুমাত্র নামের বিদেশি, কামের না, এটা আমার আম্মু সবসময় বলতো। যাই হোক, তা আমি তখন চিন্তা করলাম যে পরিবারের অবস্থা এতটাই খারাপ, মানে এতটাই নাজেহাল, সেই পরিবার থেকে আমি কলেজে পড়াশোনা করলাম, এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কি করব। আজকালকার যে জামানা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর টাকার প্রয়োজন, টাকা ছাড়া তো আর আমার পরিবার, মানে আমাকে কোথাও আর ভালো কোনো চাকরি পাওয়া যাবে না, অবশ্যই ঘোষ লাগবে অথবা ভালো কোনো লোক লাগবে। তো আমাদের ওই উপরের লেভেলে কোনো লোকজন নেই যে ভালো কোনো পর্যায়ে কোনো লোক আছে যিনার ফোনের কারণে আমার চাকরি হবে বা যিনি আমাকে একটু চাকরির জন্য সাহায্য সহযোগিতা করবে, এরকম কোনো লোকের সাথে আমার পরিচয় নেই। দেন আমি তখন চিন্তা করলাম যে তাহলে আমি করবোটা কি, মানে এই মুহূর্তে আমার করণীয় কী আছে। আমি তখন চাকরির সন্ধান করতে থাকি, মানে এদিক সেদিক বিভিন্ন দিকে চাকরির সন্ধান করতেছি। তো অনেকের কাছে বলি যে কোথাও চাকরি পাওয়া যায় কি না, আমি চাকরি করব, মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি আর পড়াশোনা করবো না, আমি চাকরি করব। এবং একইভাবে আম্মু তখন আমাকে এটার জন্য উদ্বুদ্ধ করে যে তুই চাকরি কর, কারণ এভাবে পড়াশোনা করে তো কোনো লাভ নাই, কারণ দিনকে দিন আমাদের পারিবারিক অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তো তুই একটা কাজ কর, তুই পড়াশোনা অফ করে দিয়ে তুই চাকরি বাকরি কর। তা আম্মু তখন চাকরির কথা বলতেছে, আমিও চাকরি খুঁজতেছি। এরকম করতে করতে আমাদের দুঃসম্পর্কের এক আত্মীয়র মাধ্যমে আমি পল্লী বিদ্যুতে লোক নিতেছি, ওরকম একটা খবর পাই যে বিদ্যুতে লোক নিতেছে এবং সেখানে হচ্ছে মিটার রাইডার হিসাবে লোক নেবে, মানে বিভিন্ন জায়গায় যাবে, মিটার কত উঠছে ওই মিটারের অঙ্কটা লিখে আসবে, অথবা মাঝে মাঝে হচ্ছে গিয়ে হচ্ছে আপনার বিলের কাগজ দিয়ে আসবে বাড়ি বাড়ি। তো এরকম একটা চাকরির সন্ধান তখন পাওয়ার পরে আমি তখন মোটামুটি ওখানে পরীক্ষা দিব। আমি আমার কাগজপত্র সব কিছু জমা দিয়ে আমাদের জেলা লেভেলে আমি তখন পরীক্ষা দিই, এবং আলহামদুলিল্লাহ পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট আউট হয় আমি তখন বুঝতে পারি যে আমি এখানে পাশ করছি, আমার পল্লী বিদ্যুতে চাকরি হইল। তো যাই হোক, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আসলে আমার মতো পরিবারের সন্তানরা, মধ্যবিত্ত যে সন্তানরা আছে, তারাই বুঝবে যে একটা চাকরি তাদের জন্য কতটা সোনার হরিণ আর কি, কতটা মূল্যবান। তো চাকরিটা পাইলাম। চাকরিটা পাওয়ার পরে আমাকে তখন ট্রান্সফার করলো নোয়াখালীতেই, তবে অনেক দূরে, আমাদের এলাকা থেকে অনেক দূরে আমাকে ট্রান্সফার করা হলো। আমি তখন ওইখানে চাকরি করতেছি, ওইখানে চাকরি বাকরি করতেছি, কী আর করবো, ওইখানে চাকরি করে সময়গুলো কাটাইতেছি। তো এরকম করে দেখা যায় আমি ব্রাকে থাকতাম আর কি, মানে ওখানে ব্রাকের মধ্যে অনেক লোকজনের সাথে থাকতাম। তো অনেক লোকজনের সাথে থাকতে থাকতে একটা পর্যায়ে আমার কাছে ভালো লাগতো না,
মানে আমার অনেক খারাপ লাগতো। আমি সবসময় হচ্ছে মানে সবার সাথে থাকতে পারতাম না। আর আমার বড় একটা সমস্যা ছিল কি, মানে নাক ডাকা। কেউ ধরেন আমার পাশে ঘুমিয়ে নাক ডাকতেছে, মানে আমি নাক ডাকা শব্দ যদি কোনোভাবে আমার কানে শুনতে পাই যে কেউ নাক ডাকতেছে, এইটার শব্দ আমার কানে আসলেই মনে করেন আমি আর ঘুমাইতে পারবো না। কোনোভাবে আমার চোখে আর ঘুম আসবে না। মানে নাক ডাকটা আমি সহ্যই করতে পারি না। কেউ নাক ডাকতেছে আমার কাছে মনে হয় যেন আমি তার নাক চেপে ধরি। মানে আমি নিতে পারি না, আমার ঘুম ভেঙে যায় যতই গভীর ঘুমে থাকি না কেন। তো যার জন্য দেখা গেল কেউ লোক নাক ডাকতেছে, অনেকেই নাক ডাকে, তো আমি রাতে ঘুমাইতে পারি না। এমন করতে করতে এক বাড়িতে মানে গেছিলাম বিল আনার জন্য, মানে ওই এলাকার ভিতরে একটা বাড়িতে বিলের কাগজ দিব আর কি। তো বিলের কাগজ দেওয়ার পরে এক ভদ্রমহিলার বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার তখন এত মানে খারাপ লাগতেছে, মানে এত ঘুম আসছে। ওনার ওই বারান্দায় বসে, ওনার ওই বাড়িটা একটু খোলামেলা জায়গায় ছিল, উত্তরের দক্ষিণে বাতাস বইতেছিল। তো ওনার বারান্দায় বসে ওনাকে বিলের কাগজটা দিয়ে বললাম আমাকে এক গ্লাস পানি দিল। উনি পানি দিল, পানিটা খাওয়ার পর আমি এখানে হেলান দিয়ে ঘুমিয়ে গেছি। মানে ওনার যে বারান্দা ছিল, বিল্ডিংয়ের বারান্দার মধ্যে আমি একদম শুয়ে ঘুমিয়ে গেছি। তারা আমার ঘুম অনেক পরে ভাঙছে। ঘুম ভাঙার পরে আমাকে উনি ডাইকেই ঘুম ভাঙাইছে, মানে ওই বাড়িওয়ালি আমাকে ডাক দিছে। আমি তখন ঘুম ভাঙছে, পরে আমাকে বলতেছে যে কী ব্যাপার, আপনি ঘুমান নাই রাতে? তো মহিলাটা ভালো আছে, মাঝে মাঝে ওনার বাড়িতে আসলে উনি পিঠা আমাকে ওইটা খাইতে দেয়, ভালো একটা সম্পর্ক। তো আমাকে বলে আপনি খান নাই রাতে? আমি বললাম যে না খাই, ঘুমান নাই রাতে। আমাকে বলে, আমি বললাম যে রাতে ঘুমাইতে পারি নাই, আমি তো ব্রাকে থাকি, তো ব্রাকে দেখা যায় যে অনেকে মানুষের নাক ডাকে, আর কেউ যদি নাক ডাকে তবু না আমার চোখে ঘুম আসে না, আমি ঘুমাইতে পারি না, এবং নাক ডাকা মানুষ আমার একদম অপছন্দ। তো উনি তখন আমাকে বলতেছে এটা কোনো কথা বললেন, তাই বলে কি আপনি ঘুমাবেন না? একটা মানুষ নাক ডাকে তো আপনার ঘুম আপনি যাবেন, যার নাক সে ডাকবে, তাতে আপনার কি? আমি বললাম যে না, কেউ যদি নাক ডাকে আমি কোনোভাবেই ঘুমাইতে পারি না। পরে আমাকে বললো আচ্ছা ঠিক আছে ভালো, তো আপনি ওইখানে থাকেন কেন, অন্য কোথাও ভাড়া থাকেন? আমাকে বলতেছে। তাই আমি বললাম যে অন্য কোথাও কই থাকবো, আমার এখানে আসলে যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে অন্য কোথাও ভাড়া থাকতে গেলে এত টাকা আমার কাছে নাই, আমি এত টাকা দিতে পারবো না। তো উনি তখন আমাকে হঠাৎ করে বলতেছে একটা কাজ করেন, আপনি আমার বাড়িতে থাকেন, এমনি বলতেছে। আমি তখন বললাম ও মা আপা এটা কি বল, আপনার বাড়িতে আমি কীভাবে থাকবো? পরে বলতেছে আমার বাড়িতে আসলে কেউ থাকে না, আমি আর আমার মেয়ে নাদিয়া আমরা দুজনেই থাকি। আমার স্বামী বিদেশে মারা গেছে, এবং স্বামী মারা যাওয়ার পরে আমি আমার এই মেয়েটাকে নিয়েই আসি, আমার একটা মাত্র মেয়ে। তো উনি যখন আমাকে এটা বলার পরে আমি তখন বললাম যে তো আপনাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমি থাকলে সমস্যা হবে না? পরে আমাকে একটা ঘর দেখায় দিল, মানে কাছারি ঘরের মতো। আমাকে বলো আপনি ওই ঘরে থাকতে পারবেন, আমাদেরও একটু সুযোগ সুবিধা হবে, আমাদের যদি কোনো কিছু লাগে আপনি একটু আমাদের সাহায্য সহযোগিতা করলেন, এটা ওইটা একটু এনে দিলেন, এবং আপনি ওই ঘরে থাকলেন, আমাকে ঘর ভাড়া দিতে হবে না। ওইখানে রান্নারও ব্যবস্থা আছে, আপনি রান্না করতে পারবেন। মাঝে মাঝে ইজতেমার লোকজন আসে, আমাদের বাড়ির পাশে হচ্ছে বড় একটা মসজিদ আছে। তো বলে মসজিদে ইজতেমার লোকজন আসে, আসলে এই বাড়িতে থাকে, মানে এই ঘরে থেকে তারা ইজতেমা করে। তো মানে ওই যে তাবলিগ বলে আর কি, তাবলিগ করে, তো আপনি এখানে থাকেন, আপনি থাকলে আর আমি বাইরের লোক অ্যালাউ করবো না। তো উনি আমাকে এটা বলার পর আমি তখন ব্রাকে গেলাম। ব্রাকে গিয়ে আমি সবারই বললাম যে দেখ এই ঘটনা, আমি এখান থেকে চলে যাব। তো ওরাও তখন বললো যে ঠিক আছে চলে যাও। আমি তখন আমার ব্যাগপত্র বেডিংপত্র যা যা আছে সব কিছু নিয়ে ওনার ওই ঘরে ঢুকে গেলাম, ওনার এই কাছারি ঘরে ঢুকলাম। এখানে আমি থাকতেছি। তো ওনার একটা মেয়ে আছে, ওনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে ওই সময়। তো আমি তো মানে এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমার তখন মোটামুটি মেধাশক্তি ভালো আছে। তো একদিন মেয়েটা পড়তেছে, আমি হচ্ছে ওই ঘরের মধ্যে শুয়ে আছি, পড়তেছে, মানে সমস্ত ভুলভাল পড়তেছে, মানে কোনো একটা বিষয় জানিয়ে পড়তেছে, খুব ভুল পড়তেছে আর কি। তো আমি আবার মোটামুটি ছাত্র হিসাবে খুব খারাপ ছিলাম না, অনেক মেধাবী ছিলাম। তো ভুল পড়তেছে এটা আমার মাথায় ঢুকছে যে সে ভুলভাল পড়তেছে। তাই আমি ওই ঘর থেকে ওনার ওই মেয়ের মায়ের আমি আবার আপা ডাকি। তাই বললাম আপা আপনার মেয়ে যে পড়তেছে পড়া তো হয় না, জোরেই বলতেছে। পরে আমাকে বললো তা আপনি ঘর থেকে বসে পড়া হয় না এটা বললে হবে? আপনি আইসে একটু পড়াই দিলেও তো পারেন, আপনারই তো ভাতিজি। তো এটা যখন বললো আমি তখন আসলাম, আইসে আমি বললাম যে ঠিক আছে পড়ো। এই বলে আমি তখন মেয়েটারে পড়াইতেছি, এসএসসি পরীক্ষার সামনে। তাই পড়াইতেছি দিয়ে যে মেয়ে ভালোই পড়তেছে, এবং আমিও তারা পড়াইতেছি। এমন করতে করতে প্রায় প্রতিদিনে ভাবি, মানে ওই আপা তখন আমাকে ডাক দিত যে ভাই একটু আসেন, মেয়েটার একটু পড়াই যান। সবসময় ডাকতো, তো ডাকলে আমি পড়াইতাম, এবং উনি আমাকে কিছু টাকাও দিত। প্রত্যেক দিনে আমাকে হাত খরচের জন্য 50 টাকা 100 টাকা দিত। আমি নিতে চাইতাম না। ওনাদের কিন্তু অনেক জায়গায় সম্পত্তি, মানে জায়গা সম্পত্তি অঢাল সয় সম্পত্তির মালিক, অনেক টাকা পয়সা ওনার। মানে উনি মধ্যবয়স্ক, এত যে ওনার বয়স হয়েছে তা না, এটা সম্ভবত ওনার বড় মেয়ে, এবং কম বয়সে বিয়ে হয়েছে। তো যার জন্য আসলে মানে মেয়ে আর মা একই সমান, একই সমবয়সী। তো আমাকে তখন বলতেছে যে আপনি ইয়ে করেন, আমি সবসময় মেয়েটাকে পড়াইতাম। তো এই মেয়েটার বলতাম ওনাদের কিন্তু মানে এত যে সয় সম্পত্তি, মনে হয় পুরো গ্রামের মানুষের যত জায়গায় সম্পত্তি আছে ওনার একাই তার সম্পত্তি আছে, ওনার স্বামীর আর কি। ওনার স্বামী তো মারাই গেছে, স্বামীর কোনো মানে ভাই ছিল না, বাপও ছিল না, তো যার জন্য উনি সব কিছুর মালিক হয়েছে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক। তো এবার দেখা গেল কি
যে এরকম করতে করতে অনেক দিন কাজ করি, না বাড়িতে মেয়েরাও পড়ে, মেয়ে এসএসসি পরীক্ষা দেয়। তো পরীক্ষা দেওয়া হইলে আমি তখন আমাদের বাড়িতে যাই, মেয়ের এসএসসি পরীক্ষার পরে ছুটি পাই, বাড়িতে যাই। বাড়িতে গেলে পরে বোন জামাই 3টা আছে, 3টারে দাওয়াত দিই, 3 বোন জামাই আসে, আইসা তো ওরা পেট ভরা খাইতেছে, খাওয়া দাওয়া করে, খাওয়ার জন্যই আসে। খাওয়া দাওয়া করে দেন তারা তখন যায়, আমি তখন 3-4 দিন বাড়িতে থাকি, তখন আমি আবার চলে আসি। তো আবার আমি আমার কাজে চলে আসি, নোয়াখালীর ওই জায়গায় চলে আসি, আমার ব্রাক যেখানে এখানে। তো ওই বাসায় তখন থাকতেছি। 3 দিন পরে আম্মা একদিন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি। যে কী হয়েছে? ওই সময় আব্বা ছুটিতে বাড়িতে আসছে, আব্বার সাথে আমার ঝগড়া হয়েছে। বলে তোর আব্বা আমার গালাগালি করছে, আমার গায়ে হাত তুলছে, আমি থাকবো না, আমি বিষ খাবো, ফাঁসি দেবো, আম্মা এরকম করতেছে, আমি তোর কাছে যাব, আমি তোর সাথে কয়েকদিন গিয়ে থাইকে আসবো। আম্মা আমাকে এটা বলে। আম্মা আবার আমার বোন জামাই দেশে খুব ভালো একটা দেখতে পারতো না, এই জন্য আমার কোনো বোনের বাড়িতে আমার আম্মা যাইতো না। তো আমি তখন বললাম যে আমি যে ঘরে থাকি ওই ঘরটা মোটামুটি বড় আছে, 2 রুম আছে। তো আমি চিন্তা করলাম এক রুমে আমি যদি থাই, আরেক রুমে আমার আম্মা থাকতে পারবে। রুমগুলো অনেক বড় বড় এবং পরিবেশও অনেক সুন্দর, সব দিক থেকে খুব ভালো আছে, আম্মু আসলে তো সমস্যা নাই। পরে আমি বললাম যে আম্মু ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি চলে আসো, তুমি আসে এখানে কয়েকদিন থাইকে যাও। এই কথা বলছি, দেন আম্মু তখন আসছে আমাদের বাড়িতে, আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতে। আসার পরে একইভাবে আম্মুকে তখন রিসিভ করলাম। আম্মু ওই বাড়িতে থাকতেছে, রান্নাবান্না করতেছে, এবং ওই যে আপা আছে যার বাড়ি আর কি, ইনার সাথে আমার আম্মার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। ইনি আমার বাড়িতে আসে যায়। একদিন আম্মা হঠাৎ করে আমাকে বলতেছে যে তুই ওনারা আপা ডাকস কেন? আমার আম্মু বলতেছে। তা আমি বললাম যে আপা ডাকবো না তো কী ডাকবো? আমার আম্মা বলে সে তো তোর অত বয়স হয়ে যায় নাই, তোর বয়সের থেকেও মোটামুটি অনেক বড়, তুই তারে হচ্ছে আন্টি ডাক। আমার আম্মু বলে, ওই বাড়িতে থাকা অবস্থায়, কিন্তু নোয়াখালীর ওই বাড়িতে থাকা অবস্থায় বলে যে তুই তারা আন্টি ডাক। তা আমি বললাম যে আম্মু এটা কোন ধরনের কথা বলো, আমি আন্টি কেন ডাকবো? উনি কি আমার আন্টির বয়স হয়েছে নাকি? আমার আম্মা বলে তুই আন্টি ডাক না, বলে যে এই বাড়িতে থাকিস, যদি আপা ডাকিস বা বোন ডাকিস তাহলে বিষয়টা খারাপ দেখা যায়, আশেপাশের মানুষ খারাপ মনে করবে তোর সাথে ওর কোনো অবৈধ সম্পর্ক আছে, এই জন্য তুই আন্টি ডাকলে কেউ মাইন্ড করবে না। আম্মু এভাবেই বলে। তো আমি তখন আম্মুর কথাটা চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু একা ওই বাড়িতে থাকি, কোনো পুরুষ মানুষ নেই, তাই এরকম যদি আন্টি বলে ডাকি তাহলে হয়তো সবাই একটু ভাবে নেবে। আমি তো ওনাকে আন্টি করে ডাকতেছি, উনিও কিন্তু কিছু মনে করে না। হয় না যে ইয়াং বয়সে কোনো মানুষকে আন্টি ডাকলে সে একটু মাইন্ড করে বা রাগ করে, তো উনি কিন্তু ওরকম না, মানে আন্টি করে ডাকতেছে, এবং আন্টি করেই আমি ওনার সাথে কথা বলি, উনি আমাকে ওভাবেই মেনে নিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এভাবে কথা বলতেছি। দেন কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি হঠাৎ করে বলল যে তোমাদের বাড়িতে একদিন যাবো। উনি নিজেই বললাম আমার আম্মা নাকি দাওয়াত দিয়ে গেছে। তো এবার আমি তখন ওনাকে আর ওনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আমাদের বাড়িতে উনি যাতায়াত করে থাকে মোটামুটি 3 দিনের মতো আমাদের বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকি। তো একটা সময় তাদের সাথে আমাদের সম্পর্কটা এরকম হয়ে যায় যে একদম আমাদের মানে মনে হয় যেন নিকট আত্মীয়, মানে নাদিয়া এবং নাদিয়ার আম্মু আমাদের নিকট আত্মীয়ের মতো হয়ে যায়। এরকম করে দেন একটা পর্যায়ে নাদিয়ার আম্মু হঠাৎ করে আমাকে বলতেছে, মানে যে ওই আমাদের বাড়ি থেকে 3 দিন থেকে আসার পরে বলতেছে যে নাদিয়া তখন এসএসসি পরীক্ষা দিয়ে দিছে, ও রেজাল্ট আউট হয়েছে, ও ভালো রেজাল্ট করছে, এখন কলেজে ভর্তি হয়েছে, সেখানকার একটা কলেজে ভর্তি হয়েছে। তা আমাকে বলতেছে যে, আমাকে বলে যে কী অবস্থা, আমাকে নাদিয়ারে আপনার কেমন লাগে? উনি আমার হঠাৎ করে এই কথা বলে। তো নাদিয়া তো আমার বয়সে ছোটো, তা আমি বললাম যে কেমন লাগবে, 10টা মেয়েরে যেমন লাগে আমার কাছে তেমনই লাগে। পরে বলে আপনি এত কিছু বুঝেন, এটা বুঝেন না? আমি বললাম যে মানে এটা বুঝি না, মানে আপনার কথা তো আমি বুঝতেছি না, আপনি আমাকে কী বোঝাচ্ছেন? পরে আমাকে বলে আপনার মা আমাকে কেন বললো আন্টি রাখার জন্য, এই জিনিসটা আপনার মাথায় আসলো না? আমি বললাম যে না, আমার মাথায় তো এই ধরনের কোনো কিছু আসে নাই, এটা আমার আম্মা তো আমাকে বলছে যাতে অন্যরা সন্দেহ না করে, এই জন্য। উনি তখন হাসতে হাসতে আমাকে বলে আপনি আসলে একটা বলদ, আপনার মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই। আমি তখন বললাম কেন, আপনি আমাকে বলদ বলতেছেন কেন? উনি আমাকে বলে আপনার মা আমার মেয়েটারে পছন্দ করছে, আপনার মা আমার মেয়েটারে খুব পছন্দ করছে, এবং পছন্দ কইরাই আপনারা বলছে যে আমাকে আন্টি করে ডাকার জন্য, আর আমার আন্টি ডাকলে আমার মেয়ের আপনি বিয়ে করতে পারবেন। আমি তো ওনার কথা শুনে একদম মানে নাসর বাঁধা, কী বলেন এগুলো আপনি? আমার আম্মা কি এটা উদ্দেশ্য করে বলছে? বই শুধু তাই নয়, আপনার বাড়িতে নিয়ে নাদিয়ার সাথে আপনার বিয়ের কথাবার্তা আমারে বলছে। না, আমি কোনো কিছু বলি নাই। আমি বলছি এখন আপনাদের ছেলে আমাদের বাড়িতে থাকে, এখন ওই যদি নাদিয়ারে পছন্দ করে এটা হচ্ছে ওর ব্যাপার, এখন আপনার কি নাদিয়ারে পছন্দ হয়? তো নাদিয়া মোটামুটি পছন্দ করার মতো মেয়ে, অত ফর্সা না, ও শ্যামবরণ, কিন্তু লম্বা টম্বা বা নম্র ভদ্র, সর্বদিক থেকে ঠিক আছে, মানে একদম যে আহামরি সুন্দরী তা না, মোটামুটি চলে আর কি। পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমার তো আপত্তি নেই। তো এমন অবস্থার ভিতরে আমার আবার হঠাৎ করে একটা জিনিস মনে হইলো আর কি, যে যেহেতু মেয়েটার আমার খুব একটা পছন্দ হয় নাই, খুব বেশি একটা পছন্দ হয় নাই, তাহলে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি না হয় আরেকটা সুন্দর মেয়ে বিয়ে করতে পারবো, কেন আমি মেয়েটারে বিয়ে করবো? আমি তখন আম্মুর সাথে ফোনে কথা বলি, আম্মারে জিজ্ঞেস করলাম যে আম্মা এগুলো কি, আপনারা কি আমার নাদিয়ারে বিয়ে করানোর কথা বলছেন?
আমার আম্মা বলে, হ্যাঁ বলছি তো, তুই ওই বাড়িতে থাকস এবং ওইখানে ওই মেয়ের বিয়ে করলে তুই নিজে তো শ্বশুর বাড়িতে থেকে চাকরি বাকরি করবি, এটা তো তোর জন্য ভালো, খারাপ কি? তো আমি আমারে বললাম যে আম্মা তুমি কি নাদিয়ারে দেখছো না? আম্মা বলে, হ্যাঁ দেখছি তো। আমি বললাম মেয়ে কি সুন্দর? আমার আম্মা বলে, হ্যাঁ চলে তো, লম্বা আছে, গায়ের রঙে একটু শ্যামবরণ, কিন্তু ঠিক আছে। আমি বললাম, মা আমি তোমার একমাত্র ছেলে, আমাকে ফর্সা দেখে একটা মেয়ে বিয়ে করাবা এবং যেতে মেয়েটা দেখতে অনেক সুন্দর হয়, সবাই তোমাকে বলে যে সুন্দরী একটা মেয়েকে তুমি আমাকে বিয়ে করাইছো, অ্যান্ড এরকম একটা মেয়ের বিয়ে করাইলে তো মানুষও তোমার খারাপ বলবে। আমার আম্মা বলে, তুই কী করতে চাস, তুই কী বললি? আমি বললাম যে আম্মা আমার এই মেয়েরা ভালো লাগে না, তুমি আমার এই মেয়ের বিয়ে করাইও না, তুমি দেখে শুনে আমাকে আরেকটা সুন্দর মেয়ে বিয়ে করো, প্রয়োজন অন্য কোথাও। এটা বলার পরে আম্মা তখন খুব রেগে গেছে আমার উপরে। হ্যাঁ আমি পছন্দ করছি, আমার পছন্দ তোর পছন্দ না, এটা কী ধরনের কথা বললি? মেয়েটা দেখতে শুনতে ভালোই তো, খারাপ কি? সর্বদিক থেকে ঠিক আছে। মানে আম্মু খুব তর্কাতর্কি করতেছে। আমি তখন আমার মারে বললাম যে মা তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমি তো এরকম না যে আমি বিদেশ থেকে ছুটিতে 2 মাসের জন্য আসছি, 2 মাসের মধ্যে মেয়ে ঠিক করে আমাকে বিয়ে করতে হবে। আম্মা বিষয়টা তো এরকম না, আমি দেখে শুনে কোনো না কোনো দিকে একটা ভালো বিয়ে করতেই পারবো। সো আমাকে যে এই মেয়েকেই বিয়ে করতে হবে এরকম তো কোনো কথা নাই। আর এমন না যে এই মেয়ের সাথে আমার কোনো প্রেম ভালোবাসা আছে, আমার কোনো রিলেশন আছে মেয়ের সাথে যার জন্য আমি মেয়েকে বিয়ে করতে চাই, এরকম তো কিছু না। আমার আম্মা আমারে বলে, তুই অনেক কথা বলিস, তুই অনেক বেশি কথা বলিস, এত কথা বলার প্রয়োজন নাই, আমি তোর এই মেয়েরই বিয়ে করাবো, আমি যা বলছি তাই। যাই হোক, একটা বার আমার এই মেয়েরা ভালো লাগতেছে না, মানে আম্মা যখন জোর করতেছে, মেয়ের মাও জোর করতেছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, এবার আমার প্রতি মেয়েটার জন্য একটু অনীহা কাজ করতে শুরু করছে, মানে ভালো লাগে না। একটা পর্যায়ে আমি এখান থেকে ওনাদের বাসা থেকে চলে গিয়ে আমি ব্রাকে চলে গেছি, যে আমি থাকবো না এই বাসায়, যেহেতু মেয়ে আমার কাছে বিয়ে দেবে, মেয়ে আমার পছন্দ না, ব্রাকে চলে গেছি। এবং মেয়ের থেকেও কিন্তু মেয়ের মা আরও সুন্দরী, মানে মেয়ে তো সুন্দরী, মেয়ের মা তার ডাবল সুন্দরী এরকম। যদি তো এখান থেকে আমি তখন ব্রাকে চলে গেছি, ব্রাকে চলে গিয়ে থাকতেছি কষ্ট মষ্ট করে। এবার আম্মা প্রত্যেক দিনে এই ব্রাকে আসে, মানে 2 দিন পর পর আসে, আইসায় গালাগালি করে, হ্যাঁ ওর বিয়ে ঠিক করছে, আমি কাজ করতে পারি না, কর্ম করতে পারি না, আমি বাসার মধ্যে একা একা ঘরে থাকি, আমার মরার বয়স হয়েছে, ও বিয়ে করে না, মানে সবাই ধরে আমার আম্মা এগুলা বলে। তো বুঝেন তো এখানে সবাই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, মানে সবাই তখন আমার বলে, এটা কোনো কথা নাকি, আরিয়ান ভাই আপনি বিয়ে করেন না কেন, বিয়ে করেন, আপনার মায়ের পছন্দে বিয়ে করেন, মানে সবাই তখন জ্বালাইতেছে। এদিক দিয়ে আম্মা হঠাৎ করে নাওয়া খাওয়া ছেড়ে দিছে, আমার বড় বোন ফোন দেয়, মেজো বোন ফোন দেয়, ছোটো বোন ফোন দেয়, এ ভাইয়া তুই এটা কী শুরু করলে, আম্মা নাকি তোর জন্য এক সুন্দর মেয়ে ঠিক করছে, তুই মেয়ের বিয়ে করিস না, আম্মু এখন খাওয়া দাওয়া করে না, কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে, এটা কী ধরনের কথা? মানে আমার বোনেরাও তখন আমার উপরে খেপে গেছে যে না ভাইয়া তুই বিয়ে কর, তোর বিয়ে করাই লাগবে। আমি আমার বোনদেরকে বুঝাতে পারতেছি না যে এই মেয়ে তো আমার পছন্দ না, মানে এখন যারাই আমার পছন্দ না আমি তার বিয়েটা করবো কেমনে? বিয়ে করতে হলে তো আমার পছন্দ হইতে হবে না, আমার বোনদের কথা আমার আম্মা পছন্দ করছে, আর কোনো কথা নেই, তোমাকে এই মেয়েকেই বিয়ে করাই লাগবে, মানে খুবভাবে আমার উপর চাপ দিতে আছে। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যদি এরকম করেই চাপ দিতে আছে, যা শালা তাহলে বিয়ে করবোই করবো, করেই ফেলি, যেহেতু তুমি চাপ দিতে আছে বিয়ে তো করাই লাগবে। এমন তো না যে আমি কারোর সাথে প্রেম করি, কাউরে ভালোবাসি, আমি তারই বিয়ে করব, বিষয়টা তো এরকম না। এখন এই মেয়েকে বিয়ে করলে যা, এই অন্য মেয়েকে বিয়ে করলে তাই, ঘুরে ফিরে যেই লাও সেই কদু। তো ঠিক আছে আমি ওরই বিয়ে করি। আম্মুরে বললাম যে ঠিক আছে মা, তুমি যদি এরকম করেই বলতেছো তাহলে ঠিক আছে, ওর সাথে আমার বিয়ে ঠিক করো। এবার আম্মু ওই মেয়ের মায়ের সাথে কথাবার্তা বলে আর সব কিছু ঠিকঠাক করে ওই মেয়ের সাথে আমার তখন বিয়ে হয়ে গেল, মানে নাদিয়ার সাথে বিয়ে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, নাদিয়া তখন আমার আম্মুর সাথে থাকতেছে, আমি তখন এই বাড়িতে থাকতেছি, মানে নাদিয়াদের বাড়িতেও থাকতেছি, আমার ওই ব্রাকেও থাকতেছি। তখন কিন্তু আমি নাদিয়াদের বাড়িতে পার্মানেন্ট থাকি না, কারণ ওই সময়টা আমার শ্বশুর বাড়ি হয়ে গেছে। এখন এখানে থাকলে মানুষ খারাপ বলবে বা বিভিন্ন লোকেরা বিভিন্ন কথা বলবে, যার জন্য আমি তখন ওই বাড়িতে থাকি না, আমি আমার ব্রাকেই থাকি বেশিরভাগ সময়। এবং মাঝে মাঝে আমার শ্বশুর বাড়িতে যাই, নাদিয়ার আম্মুর সাথে কথাবার্তা বলে, আম্মু বলে কথা বলে, আম্মু বলে ডাকি, উনি আমার সাথে খুব সুন্দর করে কথাবার্তা বলে। এইভাবে সময়গুলো সামনে দিয়ে কাটতে কাটতে আমার আম্মু মানে হঠাৎ করে বলে যে মেয়ের কী দিল, মেয়ের মায়ের এত টাকা এত সয় সম্পত্তি, আর আমাদেরকে এটা দিতে বল ওইটা দিতে বল, মানে অলওয়েজ আম্মু একটার পর একটা চাপ দিতেছে। তো চাপ দিতেছে এবং নাদিয়ার আম্মু যতটুকু পারতেছে টুকিটাকি, মানে ওনার সামর্থ্য অনুযায়ী উনি দিয়ে যাচ্ছে। এই হতে হতে হঠাৎ করে একদিন আমার আম্মু, এটা আমার বিয়ের মনে হয় 2 থেকে 3 মাস পরের কথা, 2 থেকে 3 মাস পর হঠাৎ করে একদিন আমার আম্মু আমার ফোন দিয়া চিৎকার করে কাঁদতেছে, সর্বনাশ হয়েছে রে আরিয়ান, সর্বনাশ হয়েছে, আমি তো নিজের পায়ে নিজে কুড়াল মারছি, তুই বাড়িতে আয়, এখন বাড়িতে আয়, আমার কিছু নাইলে আমি মরে যাবো। আমার আম্মু সবসময় এরকমই করে। তাই আমি বললাম যে আম্মা কী হয়েছে, কী এমন ঘটনা ঘটছে যে তুমি মরে যাবা? এখন তোমার কথা তো আমি কিছু বুঝতে পারতেছি না, তুমি এগুলো কী বলতেছো, মানে কী কথা তোমার? আম্মা বলে তুই তাড়াতাড়ি বাড়িতে এরে বাবা, আমি শেষ। আম্মা কান্নাকাটি করতেছে। তো বুঝেন তো পল্লী বিদ্যুতে চাকরি করে উনি ছুটি পাওয়া অনেক কঠিন, এবং 19 থেকে 20 হলে কিন্তু চাকরি চলে যাবে। তারপর তাদেরকে বুঝে শুনে দেন তাড়াতাড়ি আমি তখন বাড়িতে গেছি যে কী হয়েছে দেখি, আম্মু কেন কান্না করতেছে।
বাড়িতে গেছি ভাই, সন্ধ্যার পরে বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে দেখতেছি আমাদের বাড়িতে মনে হয় মানে একটা মানুষ মূল্যে যেরকম কান্নাকাটি না, এরকম কান্নাকাটি। আমার মাও কান্দে, আমার দাদিও কান্দে, মানে বিশাল একটা অবস্থা, কান্নাকাটি টোল পড়ে গেছে। আমার বড় বোন আসছে, আমার বড় বোনও কাঁদতেছে। মানে ওদের কান্নাকাটি দেখে মনে হয় যে কেউ না কেউ মনে হয় পরিবারে মারা গেছে, যার জন্য সবাই মিলে এরকম করে দলবদ্ধভাবে কাঁদতেছে। তা আমি তখন আমার বড় বোনকে গিয়ে বললাম যে কিরে আপা কাঁদতেছিস কেন, কী হয়েছে, এরকমভাবে কান্নাকাটি শুরু করলি কেন, বাড়ির মধ্যে কেউ মরছে নাকি? পরে বলে ভাইরে ভাই, তোর জীবনটা তো আমরা শেষ করে দিছি, রে ভাই, তোর কাছে ক্ষমা কেমনে চাই, ভাইরে ভাই তোরে আমরা শেষ করে দিছি। আমার কথা হলো আমি চাকরি করতেছি, মাস শেষে বেতন পাচ্ছি, পরিবারকে টাকা পয়সা পাঠাচ্ছি, বিয়ে করলাম, শ্বশুর বাড়িতে যাচ্ছি, নিজের বউ আমার ঘরে আছে, তাহলে আমি হারালাম কি? আমি বললাম না দিয়ে কই? পরে বলে আসছে তো ঘরেই আছে। তুমি কী হয়েছে? আমার মা তখন বলে টান দিয়ে বলতেছে আমার ঘরের ভিতর নিচে নিয়ে আমার পা ধরে কান্না করতেছে, ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে পা ধরে কান্না করতেছে যে বাবা রে বাবা, আমি তো শেষ, আমি তো তোর জীবন নষ্ট করছি, তুই আমারে কেমনে ক্ষমা করবি, তুই কি আমারে ক্ষমা করবি? তুই ক্ষমা না করে তো আল্লাহ আমার ক্ষমা করবে না। তাহলে আমি বললাম যে মা, এটা কী ধরনের কথা বলো, আল্লাহও ক্ষমা করবে না মানে এটা কোনো কথা নাকি? এটা তুমি কী ধরনের কথা বলো? এইসব কথাবার্তা আমার বইল না। আমি কি হয়েছে আমারে বলো। আমার আম্মা বলা, আরে হুত ছেলে রে, আরে হুত রে, আমি তোরে কী করলাম? আমি তো তোরে কাজের মেয়ে বিয়ে করে নিয়ে আসছি, পালক মেয়ে বিয়ে করে নিয়ে আসছি। আমি তখন বললাম পালক মেয়ে মানে, কাজের মেয়ে মানে? আমি তোমার কথা বুঝলাম না। আমার আম্মা বলে, যেই মেয়েরে আমি তোরে বিয়ে করে আনছি, এই মেয়ে তো মূলত ওই বেটির মেয়ে না, এটা তো ওই বেটির পালক মেয়ে। আমি বলি মানি? বলে হ্যাঁ, ওই বেটির বিয়ে মানে বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয় না, অনেক বছর পরে এই মাইয়াটারা হসপিটাল থেকে তারা কিনে নিয়ে এই মাইয়ারে তারা বড় সড়ো করছে। এরপরে ওই মহিলার জামাই মারা গেছে, মহিলার বিয়ে বসে নাই, এই মাইয়ারে নিয়ে মহিলা বড় হয়েছে। মূলত এই মেয়ে কিন্তু এই বংশের না। এবং এই মাইয়ার বাপের যত জায়গা আছে, ওই বাপের মানে মেয়ের বাবা, নাদিয়ার বাবা নাকি নাদিয়ার মায়ের নামে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়ে গেছে জীবিত থাকা অবস্থায়। মানে জীবিত থাকা অবস্থায় তাদের পারিবারিক কোনো একটা ঝামেলা ছিল, মেবি পারিবারিক ঝামেলার কারণে বউয়ের নামে সমস্ত সয় সম্পত্তি উনি লিখে দিছে। আমার আম্মা বলতেছে আমার এই কথা। আমি তখন বললাম তো কী হয়েছে এখন, সয় সম্পত্তি লাগবে কেন? আমার আম্মা বলে হ্যাঁ, আমি তোরে কালো মাইয়া কেন বিয়ে করাইলাম? কালো মাইয়া, বেডকিলা মাইয়া, অসুন্দর মাইয়াটা তোর বিয়ে করাইলাম এই কারণে যে মেয়ের বাবার সয় সম্পত্তি আছে, তুই সয় সম্পত্তির মালিক হবি। তুই কতদিন পল্লী বিদ্যুতে চাকরি করবি, 3টা বোন বিয়ে দিলে, একেবারে গরিবের ঘরে, তোর বাবাও বিদেশ করে, এমন এক বিদেশ, সারা জীবন বিদেশে করে যাবে, কিন্তু একটা লিপটিন দিতে পারবে না। আমি তোরে এই লোভে পড়ে তো আমি তোরে বিয়ে করাইলাম, যে মেয়েটারে বিয়ে করাইলে মেয়ের বাবার অগাধ সয় সম্পত্তি আছে, সয় সম্পত্তির মালিক তুই হবি। কিন্তু রে বাবা, এখন এটা কী হইলো? আমি তো এটা মানতে পারতেছি না। আমি তখন আমার আম্মাকে বললাম যে আম্মা, মানতে না পারার কি আছে এখানে? মানতে না পারার তো কিছু নেই, যা হবার তা হয়েছে, এরকম পাগলামি করো না, এসব বললে মানুষ হাসাহাসি করবে, বাধ্য। আমার আম্মা বলতেছে কে হাসাহাসি করবে, কিসের হাসাহাসি করবে, এটা কী ধরনের কথা তুই বলতেছিস? মানে আম্মু মোটামুটি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, আমি ব্রাকে যাই, আমার কাজ আছে, আমি এখানে থাকতে পারবো না। পরে রাতের মধ্যে সন্ধ্যা থেকে আমি তখন চলে আসছি। আমি তখন কাজ করতেছি, আইসা আবার আমার মতো ডিউটি করতেছি, মানে কাজ করতেছি। আমার রাত প্রায় 2:30টার দিকে তখন আমার নাদিয়া কল দিছে। আড়াইটার মধ্যে নাদিয়া তখন কান্নাকাটি করতেছে, প্রচুর কাঁদতেছে। আপনি আসলেন, আপনি আমার কেন বিষ হয়ে গেলেন না, কেন ফাঁসি দিয়ে গেলেন না, আপনি বিয়ে করার সময় কেন আপনি যাচাই বাছাই করলেন না? আপনি আমাকে বিয়ে করার আগে আপনার অবশ্যই যাচাই করা দরকার ছিল। আমি যে আমার মায়ের আপন মেয়ে না, আমার মায়ের সমস্ত সয় সম্পত্তি যে আমার আব্বার সমস্ত সয় সম্পত্তি যে আমার আম্মার নামে, এটা আপনি জানলেন না কেন? আপনারা কেন ইনকোয়ারি না করে, খোঁজ খবর না নিয়ে আপনারা কেন এভাবে আমাকে বিয়ে করে নিয়ে আসলেন? কেন করলেন? আজকে কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? আমি তখন বললাম তোমারে কষ্ট দিচ্ছি মানে কিসের কষ্ট? তুমি আমার আম্মুর সাথে আসো, থাকতেছো, খাইতেছো, ঘুরতেছো, ফিরতেছো, তোমার কষ্ট কোন জায়গায়? ও আমাকে বলে আমি মরণ যন্ত্রণায় আছি, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি কিন্তু বিষ খেয়ে মরা যাবো, আমি কিন্তু ফাঁসি দিব। এইগুলা ও মানে মেয়ের মা মানে নাদিয়া আমার কাছে বলতেছে। আমি বললাম যে নাদিয়া এসব কথা বইলো না, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, রাতটা কোনো মতে কাটলো। সকালবেলা আমি মিটারের বিল মানে মিটার লেখার জন্য আমি গেলাম এক এলাকাতে। ওইখানে দুপুর প্রায় 12টা, 12:30টার দিকে আমার শাশুড়ি তখন নাদিয়ার আম্মা কল দিছে। কল দিয়া তাও কান্নাকাটি করতেছে, আরিয়ান বাবা তুমি কই, তুমি আমার বাড়িতে আসো। আমি বললাম যে দেখেন আসলে আপনারা এরকম করে জ্বালাইলে আমি তো চাকরি করতে পারবো না, চাকরি চলে যাবে। আমি কালকে রাত্রে গেলাম বাড়িতে, এখন ঘুমের মধ্যে আমি মিটার লিখতেছি, এখন আপনি আমারে বলতেছেন বাড়িতে আসার জন্য। বলে আমার মেয়েটার তো মেরে ফেলতেছে, আমার মেয়েটার তো তোমার মা মারছে, তুমি কি আমার মেয়েটার মায়ের থামাবা নাকি আমি থানাতে ফোন করবো? এভাবে বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতেছি। আমি তখন আমার মারে ফোন দিছি, মা তখনও না দিয়ে পিটাইতেছে, আমি শব্দ পাচ্ছি। আমি মারে বলতেছি মা তোমার পায়ে ধরে তোমার অনুরোধ, মা তুমি এগুলো কইরো না,
তোমার আল্লাহর দোহাই মা তুমি বন্ধ করো, এইসব ভালো করতেছো না, তুমি ওরে মারতেছো কেন, ওর অপরাধ কি? আমার আম্মা একটা কথাই বলতেছে, ওরা আমি মাহিরা ঘর থেকে বের করবো, ওরে বের করিয়া আমি তোরে দেখে শুনে আরেকটা সুন্দর মেয়ে তোরে আমি বিয়ে করাবো। এই মেয়ে আমাদের পুরো জীবনটা, তোর জীবনটা নষ্ট করে দিছে, এটা পালক মেয়ে, আমি পালক মেয়ে কেন রাখবো? আমি আমার বলে আম্মা, নাদিয়ার আম্মা আমারে বলছে যে যদি তুমি কোনোভাবে নাদিয়ারে মারো, নাদিয়ার মা কিন্তু থানাতে যাবে, মামলা দিবে, তখন কিন্তু আমাদের এই কুল দুই কুলে যাবে। তুমি তো জানো আমি একটা আধা সরকারি চাকরি করি, আমার চাকরিটাও চলে যাবে এবং মানে তুমি জেল খাটতে হবে, তুমি এরা মাইরো না। আমি রাতে আসতেছি, আমি রাতে আসলে কথা বলবো। এই কথা বলে ভাই কোনো মতে দিনের কাজটা শেষ করলাম, করে বিকালবেলা আমি আবার রওনা দিলাম বাড়িতে। মানে আমার এই কিন্তু বাড়ি ঘরের মধ্যে সব কিছু চলতেছে, চাকরিও বাড়িতে, এরকম ঘুমের সময়টা বাড়িতে চলে যায়। বাড়িতে গেছি রাত 9টার দিকে বসছি, আমি দেখতেছি যে নাদিয়ার বিভিন্ন জায়গায় যা মা মারছে ব্যান্ডেজ করে রাখছে, ও ব্যান্ডেজ করে রাখছে, খুব খারাপ অবস্থা। তা আম্মারে গিয়ে বললাম, বড় বোন আমার ওই সময়, আমার বড় বোন বেশিরভাগই আমাদের বাড়িতেই থাকতো, মানে ও বেশিরভাগই আমাদের বাড়িতেই থাকে, ওই শ্বশুর বাড়িতে খুব একটা থাকে না। তাই মারে বললাম যে মা এইভাবে যে ওরে পিটাইলা, ওর অপরাধটা কি? একটা মানুষ চোরেরও তো এমনি পিটায় না, কোনো চোরেরও এইভাবে পিটায় না, তুমি ওরে যেমনি পিটাইলা, এখন কি অপরাধে, কিসের কারণে তুমি ওরে এইভাবে মারলা, আমার কাছে তুমি আবার একটু বলো। আমার আম্মা বলতেছে আমি ওরে বলছি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, আমি ভাবছি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, ও বেরিয়ে যায় না এবং বেরিয়ে না যাওয়ার কারণে আমি ওরে মারছি। তাই আমি বললাম যে আমি ওরে কলমা কাবিন করে বিয়ে করে আনছি, ও বেরিয়ে কোথায় যাবে, ওরে তুমি কোথায় পাঠাতে চাইতেছো? আমার আম্মা বলে আমি কেন পালিকার মেয়েরা আমি কেন তোর বউ বানাবো, ওই পালিকা মেয়ে, ওকে কেন বলে না ওরা পালক আনছে, এই কথা বলে নাই কেন? আমি বলি তুমি ওকে জিজ্ঞেস করছিলে বিয়ের আগে? আমার আম্মা বলে বিয়ের আগে জিজ্ঞেস করতে হবে কেন, মেয়ে বলবে না, ওই ওর মায়ের সাথে এমন করে চলাফের, ও বলে না ওর মাও বলে না, এগুলো সব চিটার বাটপার। এই কথা বললে আম্মা তখন করছে কি, এই মানে এরকম করতেছে, মানে হই হুল্লা করতেছে। আমি বললাম আম্মা তুমি একটু শান্ত হও, সব কিছু ঠিক হয়ে যাবে। কোনোভাবে আম্মারে এইভাবে শান্তরান্ত করে ঠিকঠাক করে আমি তখন আবারও পরের দিন আবারও ডিউটিতে আসছি, আমি আমার কাছে এই ডিউটিতে আসছি। ওই দিনও আমি দুপুরবেলা গেছি আরেক জায়গায় কাছে, আমার শাশুড়ি এবার ফোন দিয়ে গালাগালি করতেছে, নাদিয়ার মা এই তুই আমার বাড়িতে আসবি নাকি, তোর এই করবো সেই করবো, মানে খুব গালাগালি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি গালাগালি করেন না, আমি আসতেছি। এই অবস্থার ভিতরে আমি আবার তখন আমার শ্বশুর বাড়িতে গেলাম, নাদিয়ার বাড়িতে। যাওয়ার পরে নাদিয়ার আম্মা আমাকে বলতেছে আমার মেয়ের নামে কোনো সয় সম্পত্তি নেই, তো কী হয়েছে, আমি আমার মেয়ের নামে সম্পত্তি দিব, তোমার কয় বিঘা সম্পত্তি লাগবে, কী লাগবো, তুমি আমারে বলো, আমি তোমার নামে সব কিছু লিখে দিব, কিন্তু আমার মেয়েটারে মাইরো না, আমার মেয়েটার এইভাবে টর্চার করে না, এইভাবে মেয়েটার গায়ে হাত তুলে না, মেয়েটারে মাইরো না, মেয়েটারে মারলে কিন্তু এর পরিস্থিতি ভালো হবে না। তা আমি আমার মারে ফোন করে বললাম যে মা দেখো তোমার যে টেনশন যে নাদিয়ার নামে কিছু নেই, নাদিয়ার মা বলছে যে নাদিয়ার নামে সয় সম্পত্তি দিবে, এখন তুমি একটু শান্ত হও। আম্মার কথা হচ্ছে কবে দিবে, কখন দিবে, কোন সময় দিবে, তুই ডেট নে। আমি তখন বললাম যে আম্মা এরকমটা কেন করতেছো, ওনার মেয়ে, উনি আমি যেহেতু বিয়ে করছে, উনি তো সম্পদ দেবে, আম্মা কবে দিবে, কবে দিবে, কবে দিবে, দিবে কবে, এখনই দিতে হবে, মানে প্রচুর পরিমাণে ঝামেলা করতেছে। মানে আম্মুর কথা হচ্ছে মরক বাচক যাই হোক আম্মুর সম্পত্তি লাগবে, এবং আম্মু যেভাবেই হোক ওই মেয়ের কাছ থেকে সম্পত্তি উদ্ধার করেই ছাড়বে। এই গায়ে হাত তুলতেছে, মারতেছে, টর্চার করতেছে, সমস্ত দিক থেকে আম্মু এগুলো চালাই যেতেছে। আর নাদিয়ার আম্মু কয়েকদিন আমার অফিসে আসে, আমার অফিসে এসে আমার সাথে হাঙ্গামা করে, ঝামেলা করে, আমার সাথে চিল্লাফিল্লা করে, আবার উনি ওনার মেয়ের বাড়িতে যায়, মেয়ের সাথে চিল্লাফিল্লা করে, আমার আম্মুর সাথে চিল্লাফিল্লা করে, উনি আসে এই রফা দফার মাঝে। এমন করতে করতে মানে নাদিয়ারে আমার আম্মু যে মারে, খুব হুড়দুম কিন্তু মারে, প্রচুর মারে, এরকম করে মারতেছে মারতেছে, টর্চার করতেছে। এইভাবে হইতে হইতে হঠাৎ করে নাদিয়া কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে, অন্যরকম মানে একটু উল্টাপাল্টা কথাবার্তা বলে, একটু কেমন কেমন জানি একটু অসুস্থ হয়ে গেছে, মানে ও শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে গেছে। তখন আমি বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে দেখতেছি যে ওর অবস্থা খুব খারাপ, ও কথাবার্তা বলে উল্টাপাল্টা, মানে আম্মা যে মারে, মায়েরগুলো নিতে পারে না। তো সে জায়গা থেকে তখন নাদিয়ার আম্মু এসে নাদিয়ার আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেন নাদিয়া তখন ওদের বাড়িতে থাকতেছে। তো এমন অবস্থার ভিতরে আমার আম্মু বলতেছে আমিও তখন কী করি, নাদিয়ার সাথে থাকার জন্য আমার শ্বশুর বাড়িতে থাকি। মানে আমি আবার ব্রাক থেকে চলে গেছি, ব্রাক থেকে গিয়ে নাদিয়ার সাথে আমার শ্বশুরবাড়িতে নাদিয়ার আম্মুর সাথে ওই ঘরেই থাকতেছি, ওই ঘরেই মোটামুটি সব কিছু চলতেছে, শাশুড়ির সাথে আমি থাকতেছি। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতেছে। সর্বক্ষেত্রে এরকম নাদিয়া খুব অসুস্থ হয়ে গেছে। প্রায় 3 মাস পরে নাদিয়ার অবস্থা এতটাই খারাপ যে ওর মুখে পানি দিলে পানি পড়ে যায়, মানে কেমন জানি একটা অবস্থা, খুবই মানে দুর্বল হয়ে গেছে। এবং প্রায় এই ঘটনা 4 মাস পরে নোয়াখালী হসপিটালে, জেনারেল হসপিটালে নাদিয়া মারা যায়। রাত 3টার দিকে আমি নাদিয়াকে হসপিটালে রাত 3টার দিকে নিয়ে যাওয়া হয়। অবস্থা খুব খারাপ ছিল সারাদিন, রাতের বেলাও নিঃশ্বাস মনে আটকে যায়। 3টার দিকে নিয়ে যায় এবং ডিউটিতে যে ডাক্তার ছিল তিনি তখন নেওয়া মাত্রই বলে যে ও মারা গেছে। তো দীর্ঘদিন ধরে ওর আম্মুর কাছে অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে মারা গেছে। পরে মাটি দেওয়ার বিষয়টা
আমি আমারে বললাম যে আম্মা কোথায় মাটি দেওয়া যায়, যেহেতু আমি বিয়ে করছি আমার তো বউ। আমার আম্মা বলে মাটি দিলে ওইদিকে মাটি দিয়ে এদিকে আর আনবি কেন, আনার দরকার কি, ওইখানে যেহেতু মারা গেছে ওইখানে মাটি দিয়ে, আর আমাদের দিকে মাটি দিলে একটা আইনি ঝামেলা হতে পারে পরে। অনেকে আমারে বললো যে হ্যাঁ আইনি একটা ঝামেলা হতে পারে, মাটিটা আপনারা ওইদিকে দিয়ে দেন। পরে নাদিয়ার আম্মা তখন ওইদিকে নাদিয়ারে মাটি দিয়ে দিল, ওইখানে মাটি দিল। তো দেওয়ার পরে উনি তখন খুব একা হয়ে গেল মানসিকভাবে। একটা মেয়ে ছিল, মেয়েটাও মারা গেল, স্বামীও মারা গেল, ওনার তো আর আপন বলতে কেউ নেই, সবই তুনে হারাইলো। তো এবার আমারে বলে যে তুমি আমার সাথে থাকো, এবং তুমি থাকলে আমি একটু মানসিক সাপোর্ট পাবো, মানসিক একটু সাপোর্ট পাবো, তুমি আমার সাথে থাকো। তো এই কথা বলার পর আমি তখন আমার শাশুড়ির সাথে থাকতেছি, ওই বাড়িতেই থাকতেছি। এমন করে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কাটে। নাদিয়ার আম্মা আবার মোটামুটি ঠিক হয়ে গেছে। এই যে নাদিয়ার মারা গেল, আমার এই বউ মারা গেল, নাদিয়া মারা গেল, এতে কিন্তু নাদিয়ার আম্মা কষ্ট পাইছে ঠিক আছে, বাট ওই কষ্টটা কাউরে উনি বুঝতে দেয়নি। ওনার ভিতরে যে একটা চাপা কষ্ট আছে, এই কষ্টটার ভাগ উনি কাউকে দেয় নাই। এমন করে এরকম করে চলাফেরা করতেছে। আবার নাদিয়ার আম্মু আবার আমার সাথে আমাদের বাড়িতে যায়, আমাদের বাড়ি থেকে আসে। প্রায় 1 বছর হয়ে গেছে আমি আর বিয়ে শাদী করি না। বছরখানিক হয়ে গেছে আমি আর বিয়ে করি না, বছরখানিক কেটে গেল। আমার নাদিয়ার আম্মাও আমাদের বাড়িতে যায়, উনিও আসে, আমিও যাই। এমন করে সম্পর্ক হতে হতে একদিন হঠাৎ করে আমার আম্মা আমারে বলে বসে যে ইরে, আমার আম্মা কিন্তু এর মাঝে আইসা 1 সপ্তাহ থেকে গেছে নাদিয়ার আম্মুর সাথে আমার শ্বশুর বাড়িতে। 1 সপ্তাহ থেকে যাওয়ার পরে আমার আম্মা একদিন আমার ফোন করে বলতেছে যে আরিয়ান, তোরা কথা একটা বলমু, তুই কথাটা কীভাবে নিবি আমি বুঝতে পারতেছি না, তবে কথাটা তোরে বলা খুব জরুরি। তো আমি বললাম যে আমারে বলা যেহেতু জরুরি, তুমি আমারে বলো, সমস্যাকে আমি শুনি। আমার আম্মা বলে আমি তো ওই গ্রামে ছিলাম সপ্তাহখানিকের মতো, বিভিন্ন বাড়িতে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। তো একটা জিনিস আমার কানে আসছে, এবং এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, তবে কথাটা আমি তোরে জিজ্ঞেস করি। আমি বললাম তো জিজ্ঞেস করো, তুমি আমার মা, আমি তো তোমার কাছে সত্য কথাই বলবো, মিথ্যা তো আর বলবো না। আমার আম্মা তখন আমারে বলে নাদিয়ার আম্মার সাথে তোর কি কোনো সম্পর্ক আছে কি না, এভাবে। আমি তখন বললাম যে আম্মা এটা তুমি কি বললা, এইটা তুমি আসলে বললাটা কি, কী ধরনের কথা বললা? নাদিয়ার আম্মা হচ্ছে আমার শাশুড়ি, আমার শাশুড়ি মানেই আমার মা, তো ওনার সাথে আমার অবৈধ সম্পর্ক মানে কি? আমার আম্মা বলে দেখ, তুই হয়তো কথাটা খারাপভাবে নিলি এবং শুনতে হয়তো তোর খারাপও লাগছে, কিন্তু বাবারে আমি তো ওই গ্রামে দীর্ঘদিন ছিলাম, এবং বিভিন্ন মানুষের মুখে আমি এটা শুনে আসছি যে এই মহিলার সাথে নাকি তোর একটা অবৈধ সম্পর্ক আছে, ওই মহিলার সাথে তোর একটা অবৈধ সম্পর্ক আছে, এরকম একটা খবর, এরকম একটা নিউজ কিন্তু আমার কানে আসছে। আমি তখন আমার বললাম আম্মা তুমি পাগল হয়ে গেছো, তুমি উল্টাপাল্টা এসব কী ধরনের কথা বলতেছো, তুমি কি বলতেছো, উদ্ভুট কথাবার্তা তুমি বলতেছো, তোমার তো মাথা টাথা গেছে, তুমি তো আর ঠিক নাই। আমি এগুলো কী ধরনের কথা বলো? নাদিয়ার মা মানে আমার কাছে আমার নিজের মা, এবং তুমি আমাকে, আমি তোমাকে যেভাবে দেখি একইভাবে দেখি। উনি বলে যে না, লোকে এরকম কথা বলে, লোকের মুখে এরকম কথাবার্তা শুনি। তো এমন করে চলতে চলতে, তা আমি তো ওই বাড়িতেই থাকি, তো এই বাড়িতে থাকতেছি, উনি ওনার ঘরে থাকে, আমি আমার ওই কাছারের মধ্যে থেকে আগে যেখানে থাকতাম ওইখানে। এমন করে 8-10 দিনের মতো মনে হয় কাটে আমার আম্মা আমাকে এটা বলার পরে। 8-10 দিন পরেই একদিন নাদিয়ার আম্মা আমারে বলতেছে যে আরিয়ান, তোমার একটা কথা জিজ্ঞেস করব, তুমি আমার কথাটা সত্যিকারে জবাব দিবা, এরকম করে আমাকে বলে। আমি তখন বললাম হ্যাঁ বলেন না, সত্যিকারে তো জবাব দেন, মিথ্যা কেন বলবো? উনি আমারে বলে যে তুমি কি আমাকে বিয়ে করার জন্য পরিকল্পিতভাবে আমার মেয়েটাকে মেরে ফেলছো, এভাবে একদম ডাইরেক্ট এভাবে বলে। তাহলে এভাবে বলার পর আমি তখন বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কী বললেন? আপনার মেয়ে আমার বউ ছিল, আমি বলছি আমার বউ মেরে শাশুড়ি বিয়ে করব, এটা কি কোনো কথা বলেন? উনি আমারে বলে যে হ্যাঁ, আমার তো মনে হয় যে তুমি আর তোমার মা পরিকল্পিতভাবে আমার মেয়েটারে মাইরে ফেলছো আমাকে বিয়ে করার জন্য। পরে আমি বললাম যে না না না, এটা আপনার ভুল ধারণা, এটা মিথ্যা কথা, এরকম কোনো কিছুই না। উনি বলে যদি এরকম কোনো কিছু নাই হবে, তাহলে তোমার আম্মা কীভাবে আমাকে ফোন করে তোমাকে বিয়ের কথা বললো? আমি নাকি তোমাকে বিয়ে করার জন্য, তোমার আম্মা আমাকে ভাঙিয়া ছুড়ে এরকম করে বুঝায় শোনে আমাকে নিকলে কী কথা বললো? আমি বললাম যে দেখেন, আপনি আমার মায়ের কথা বাদ দেন, আমার মাথা পাগলই। আমার মায়ের মাথায় যদি বুদ্ধি থাকতো বা ব্রেন থাকতো, আমার আম্মা যদি ভালোই হইতো, তাহলে আমার আম্মা কি এই কথা বলে যে শাশুড়িকে বিয়ে করার জন্য? আমি তো আপনার মেয়েরই বিয়ে করছি, তার সাথে দীর্ঘ অনেক মাস সংসার করছি, আল্লাহ না করুক আল্লাহ নিয়ে গেছে আপনার মেয়েরে, তাহলে এখন আমি আপনাকে কেন বিয়ে করব? উনি আমাকে বলে তোমার আম্মা তো আমাকে বলতেছে, তোমার আম্মা আমাকে ফোন দিয়ে বলতেছে যে যা হবার তা হয়েছে, যেহেতু আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করছে, এটা তো আসলে বিয়ে ছিল না, সব কিছু বলেন, আপনার অনেক যৌবন আছে এখনও, আপনি আমার ছেলেরে বিয়ে করেন। তোমার আম্মা আমাকে এটা বলতেছে। তো এটি শোনার পর আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি রাগারাগি করেন না, আমার আম্মা যেটা বলা সেটা তো বলেই ফেলছে, এখন এটা নিয়ে তো কথা বলে লাভ নেই, আমি একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি আমার আম্মার জিজ্ঞেস করি। না আমি আম্মার কাছে গেছি, আম্মার কাছে গিয়ে আমার ইচ্ছা মতো গালাগালি করছি যে আম্মা এটা কি, মানে আপনি এগুলো কী শুরু করছেন, মানে আপনার জন্য কি আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, মানুষের সাথে কি আমি চলাফেরা করতে পারবো না, মা এটা কেমন কথা? আমার আম্মা বলতেছে আমি খারাপ কী কইলাম?
ওই মহিলার জামাই মারা গেছে, মহিলা একা বাড়িতে থাকে, মানুষের চোখে পড়বে, মানুষ খারাপ বলবে। তা ওই গ্রামের সাথে আমাদের গ্রামের তত সম্পর্ক এটা তো অনেক দূরে, কেউ চিনিও না। এখন কোনটা কি এটা জানার দরকার নাই, ওই মহিলার তুই বিয়ে করে নিয়ে আয়। আর ওই মহিলারে বিয়ে করলে ওই মহিলার নামে আমি শুনছি বিঘায় বিঘায় সম্পত্তি আছে, বিঘায় বিঘায় সম্পত্তি, তুই সব সম্পত্তি তুই মালিক হয়ে যাবি। আমি মারে বললাম যে মা, তুমি কি সম্পত্তির জন্য পাগল হয়ে গেছো? মানে তুমি এগুলো কী কথা বলতেছো? তুমি যে আমাকে সম্পত্তি 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 বলে তুমি যে নিজেই পাগল হয়ে যাচ্ছ, আমাকেও পাগল করে দিতেছো, তুমি কি এটা বুঝতেছো না? আমার আম্মা বলে, তুই সম্পত্তির লোভ কার ভিতরে নাই? তোর বাবা আজকে এত বছর ধরে বিদেশ করে, সে তো কোনোদিনও এরকম না, এরকমটা সে কেন করতেছে? এই তোর বাবা তো জীবনে 1 বিঘা সম্পত্তি কিনতে পারে না, তুই যদি ওই মহিলাকে বিয়ে করস তাহলে তুই অগাধ সম্পত্তির মালিক হবি, তোর বিঘায় বিঘায় সম্পত্তি তোর হবে। আমি বললাম মা, তোমার পায়ে ধরে তুমি একটু বন্ধ করো, আর তুমি এরকমটা করো না মা, আমি এটা নিতে পারতেছি না, আমার ভিতরটা ফেটে যাচ্ছে, আমার বউটা মারা গেল, এখন তুমি আমার শাশুড়িকে বিয়ে করানোর জন্য তুমি তারে ডিরেক্টলি প্রস্তাব দিলা, অন্য কারো মাধ্যমে না, ডিরেক্টলি তুমি তারে সরাসরি বললে যে আমি তারে বিয়ে করি। তোমার এটা তো ঠিক না মা, এটা তুমি আসলে অন্যায় করছো, তুমি আমার শাশুড়িকে ফোন করে মাপ চাও, তারে বলো যে তুমি এটা ভুল করে বলে ফেলছো। আমার আম্মা বলে, কেন? আমি যেটা বলছি এটা আমি ঠিকই বলছি, ওই মহিলা যদি চায় তাহলে আমি ওই মহিলাকে তোকে বিয়ে করাবো। এবং এই মহিলা আমার বাড়িতে আসছে, যেই দেখছে সেই বলছে যে মহিলা দেখতে শুনতে লম্বা টম্বা। হ্যাঁ, নাদিয়ার আম্মা কিন্তু মানে দেখতে অনেক সুন্দর, মানে এত সুন্দর বলার মতো না, একদম সুন্দরী। তো মানে একদম যেমন ফর্সা তেমনই লম্বা, সর্বদিক থেকে চেহারার গঠন টঠন সব অনেক সুন্দর। তাই আমার আম্মু তখন আমারে বলতেছে, তুই ওনারে বিয়ে কর, যা হবার তো হয়ে গেছে, মেয়েরে বিয়ে করছিস তো কী হয়েছে, মারে বিয়ে করতে পারবে, এটা তো ওনার আপন মেয়ে ছিল না, এটা তো ওনার রক্তেরও কেউ না, এটা উনি পালক আনছে, সুতরাং তুই বিয়ে করতে পারবি। আমি হুজুরের সাথে আলাপ করছি, হুজুর আমারে বলছে। তাই আমি বললাম, আপনি কোন হুজুরের সাথে আলাপ করছেন, কোন হুজুর আপনাদের বলছে? এগুলো হুজুর জানে আর আপনি জানেন, আপনি আমার এগুলো কথা আপনি আমার বলতে আসেন না। আমি ওই মেয়ের বিয়ে, আমি ওই নাদিয়ার আমারে বিয়ে করতে পারবো না, এই বলে দেন আমি তখন আবার চলে আসলাম। তখন আমি আবার কি করলাম, ওইখানে আমার শ্বশুর বাড়িতে থাকতেছি, নাদিয়ার বাড়িতে। এবার আম্মা ফোন দিয়ে নাদিয়ার আম্মারে মানে প্রত্যেক দিন এরকম জ্বালাইতে আছে যে আপনারা আমি সুখে রাখবো, আপনি আমার বাড়িতে থাকবেন, আমি আপনাকে মেয়ের মতো দেখবো, মানে এমন সব কথাবার্তা বলে যেগুলো বলার মতো ভাষা আমার নাই। একদিন নাদিয়ার আম্মা এসে আমাকে বলতেছে, আচ্ছা তোমার আম্মা যে এইসব কথাবার্তাগুলো বলে, তোমার আব্বা কি এগুলো জানে না? আমি তখন বললাম, দেখেন আমার আব্বা সহজ সরল মানুষ, তো দীর্ঘ বছর ধরে বিদেশে থাকে, উনি আসলে এত সব বুঝে না, বা আমার আব্বার মাথায় এত বুদ্ধিশুদ্ধি নাইও, আব্বা সহজ সরল টাইপের মানুষ। তা পিছিলে হচ্ছে আমার আম্মা এগুলো পেস করে, এই করে সেই করে, আর আমার আম্মার ভিতরে জুনিয়ার যত সব পেস। উনি আমাকে তখন বলতেছে, একটা কাজ করবা, তোমার আব্বার ফোন নাম্বারটা আমাকে একটু দিবা, ইমো নাম্বারটা একটু দিবা, আমি ওনার সাথে কথা বলবো। আমি বলি যে আপনি ওনার সাথে কথা বলবেন, এখন কথা বললে আবার উনি কি মনে করে, বলে যে না কিছু মনে করবেন, আমি ওনারে বুঝিয়ে বলবো। এই কথা বলার পর দিন আমি তখন আমার আব্বুর নাম্বারটা ওনাকে দিলাম। দেওয়ার পরে উনি আমার আব্বুর সাথে কথা বলতেছে, আব্বুর সাথে কথাবার্তা বলে এমনি অমনে, মানে আব্বু ওনার সাথে কথা বলে, উনি আব্বুর সাথে কথা বলে। কিন্তু আম্মু এরকম পাগলামি করেই যাচ্ছে যে না তোর ওনারে বিয়ে করাই লাগবো, আমি তোর ওনারে বিয়ে করাই ছাড়বো, তুই ওনারে বিয়ে করবি, মানে প্রচণ্ড রকমের আম্মুর পাগলামির কোনো শেষ নাই। আমার মামারে কতক্ষণ ধরে মামারে দিয়া ফোন দেয়, চাচারে দিয়া ফোন দেয়, বিভিন্ন লোক দিয়া ফোন দেয়, মানে আমি না পারি সহ্য করতে, না পারি কাউরে বলতে। আমি কেমনি আমার শাশুড়ির বিয়ে করে বউ মরার পরে, এটা কি কোনো সমাজ মানবে? কিন্তু আমার আম্মার চাপে পড়ে সবাই আমার বেলারে বিয়ে করে ফেল, কী হইব, ওই মহিলা তো আর আপন মেয়ে ছিল, এটা তো ওনার পালক মেয়ে ছিল। এমন করতে করতে একটা পর্যায়ে আমার আব্বা তখন বাড়িতে আসছে, আব্বু ছুটিতে বাড়িতে আসছে। আব্বু বাড়িতে আসার পরে, আব্বু বাড়িতে আসলে কিন্তু কোনো সময় আমার আম্মুর সাথে আব্বুর ভালো সম্পর্ক ছিল না, বিদেশে থাকতেও যা, দেশে আসলেও তা। আমার আব্বা দেশে আসার পর আমার আম্মুর সাথে ঘুমাইতো না, আমার দাদির সাথে যাই ঘুমাইতো, আমার আম্মুর লোকে ঘুমাইতো না। একটা পর্যায়ে দেখা গেলো কি, আব্বু বাড়িতে আসার পরে এই আম্মুর সাথে ঝগড়াঝাটি করতে করতে এক পর্যায়ে আব্বু আমার ডাকছে, মানে বাড়িতে ডাকছে যে আরিয়ান তুই বাড়িতে আয়। ডাকার পরে যেহেতু আম্মুর সাথে আব্বু ঝগড়া করছে, আমি জানি ওই বিচারে দিবে, আম্মু খারাপ করছে, আম্মু এটা করছে ওইটা করছে, আম্মুর সম্বন্ধে বিচার আচার আমার কাছে দিবে। কিন্তু যাওয়ার পরে দেখলাম যে বিষয়টা পুরো উল্টা। রাতের বেলায় রাতের খাবার খাওয়ার পর আব্বু উঠানে বসে মানে বলতে, আরিয়ান তোর মাও এখানে আছে, তুইও আসস, একটা কথা তোরে বলবো বাবা, কিভাবে বলবো বুঝতে পারতেছি না, তুই তো শিক্ষিত মানুষ, ইশারা ইঙ্গিতে অনেক কিছু বুঝবি, তো ইশারা ইঙ্গিতে বুঝে নিস, তোর মায়ের সাথে আমার সংসার আর হবে না। তোর মা যদি আমার সংসার করে তাহলে করবে, তবে আমি বিয়ে আরেকটা করব। আর যদি তোর মা বলে যে তোর মা এটার অনুমতি আমাকে দিবে না বিয়ে আরেকটা করার জন্য, আমি তোর আম্মাকে তালাক করব। সেই সময় 30,000 টাকা কাবিন, 30,000 টাকা আমি দিয়ে দিয়ে তোর আম্মারে তালাক করবো, অ্যান্ড তোর আম্মারে তালাক করে আমি বিয়ে আরেকটা করব। আমি তখন আব্বারে বললাম যে আব্বা এটা কী ধরনের কথা বলতেছেন আপনি?
আপনি এটা কী ধরনের কথা বলেন? এসব কথার তো কোনো মানে হয় না, এসব কথার তো কোনো যুক্তিও নাই, কোনো উক্তিও নাই, আপনি এটা কী ধরনের কথা বলেন? আমার আব্বা বলে, হ্যাঁ আমি যা বলছি তাই, আমি যেটা বলছি সেটাই, আমি তোর আম্মারে তালাক দিব, অথবা তোর আম্মা আমাকে বিয়ের অনুমতি দেওয়া লাগবে। তাই আব্বু এটা বলার পর আম্মু তো কান্নাকাটি করতেছে। তাই আমি বলো, আব্বা ঠিক আছে, আপনি আমার টাইম দেন, আমি আম্মুর সাথে আলোচনা করে আম্মুকে জিজ্ঞেস করি আম্মু কী বলে। আম্মুরে তখন জিজ্ঞেস করলাম, আম্মু কী হয়েছে কত? আব্বা হঠাৎ করে কেন বিয়ের ভূত আব্বুর মাথায় চাপলো? আজকে এত বছর ধরে আব্বু আমাদের সাথে থাকতেছে, আমাদের পরিবারে থাকতেছে, আব্বুর মাঝে তো কোনোদিন আমি এটা দেখি না যে কোনো মেয়ের প্রতি আব্বা আসক্ত হইতে বা কোনো নারীর প্রতি আমার আব্বার কোনো লোভ থাকতে। আমার আব্বা তো এরকম খারাপ মানুষ না, কিন্তু হঠাৎ করে আব্বা এবার বিদেশ থেকে আসার পর এরকম বিয়ের জন্য কেন পাগল হয়ে গেল? আমার আম্মা বলে, আমি তো জানি না, আমি কি করে বলবো এই বিয়ের জন্য কেন পাগল হয়েছে? এটা তো আমি কইতে পারি না, আমি তো জানি না। আমি তখন বললাম, মা তুমি একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখো যে আব্বা কোনো কারোর সাথে কথাবার্তা বলো কিনা, কারোর সাথে আমার আব্বার লিঙ্ক আছে কিনা, নাহলে আব্বা তো এরকম বিয়ে করার কথা না। আম্মা তখন বলেছে, দেখ তোর বড় তিনটা বোনের বিয়ে দিলাম, এখন যদি তোর আব্বা এই বয়সে বিয়ে করে, আমার মেয়েগুলো তো সংসার করতে পারবে না, তারা তো চলে আসবে, তারা তো স্বামী সংসার করতে পারবে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি। তো পরের দিন সকালবেলা আমি চলে যাব আমার ব্রাকে। আমার আব্বু বলতেছে, তুই কই যাবি? আমি বললাম যে আব্বা আমি তো আমার শ্বশুর বাড়িতে যাবো, ওইখানে থাকি আমি ব্রাকে পল্লবীতে চাকরি করি, আমি তোর সাথে যাব। আব্বা আমারে বলতেছে, আমি তখন বললাম ভালো কথা, তুমি যাবা, তো তুমি কই যাবা? পরে বলে, তোর শাশুড়িরও দেখবো, উনি মেয়েরা তো তুই বিয়ে করলো, ওনাকে তো আমার দেখা হলো, ওনারেও দেখবো, আর তোর চাকরিটা কর্মক্ষেত্রটা একটু দেখে আসবো। তাই আমি বললাম ঠিক আছে চলো। তা আব্বা তখন রেডি আমার সাথে বেরোওয়ার পর আমি তখন আমার শ্বশুর বাড়িতে আসলাম। আসার পর আমার শাশুড়ি দেখলাম, আমার আব্বা সালাম দিল, উনিও সালাম দিল, দুজনের মাঝে কথাবার্তা হওয়ার পরে আমার আব্বা তখন আমার রুমে, আমি বললাম যে আব্বা আমি কাজে যাই, কারণ আমার মিটার কাটতে চাইতে হবে। আব্বাকে তখন ঘরে শোয়াই, আমি তখন মিটার কাটতে গেলাম। সন্ধ্যার দিকে আসলাম, দেখি যে আব্বা রান্নাবান্না করে রাখছে, বাপ বেটা মিলে খাইলাম। খাওয়ার পর আমি বললাম যে আব্বা তুমি বাড়িতে যাইবা না? আমার আব্বা বলে, না আজকে রাতটা থেকে যে আমি সকালে যাব। তা আমি মারে ফোন দিয়ে বললাম যে মা বাবা আজকে আমার সাথে থাকবে, কালকে যাবে। মা বলে আচ্ছা ঠিক আছে। তো এই রাতের বেলা আমি আর আব্বা একই রুমে ঘুমাইলাম, শুয়ে গেলাম। রাত আনুমানিক 2:30 কি 3টার দিকে আমার ঘুমটা ভাঙছে। ঘুম ভাঙার পর হঠাৎ করে দেখতেছি যে পাশের সিটে আব্বা নাই, মানে পাশের সিটে বলতে আমার একই খাটে ঘুমাইছি, মানে পাশের বালিশে আব্বা নাই। তো ভাবলাম হয়তো প্রস্রাব করতে বাইরে গেছে, অনেকক্ষণ ধরে শুয়ে আছি। আমার আবার মানে তন্দ্রায় চলে আসছে, আবার প্রায় 1 ঘন্টা পর আমার ঘুম ভাঙছে। 1 ঘন্টা পরে ঘুম ভাঙার পরও দেখি যে আব্বা নাই। তাই এবার দেখলাম আব্বা নাই, তখন কিরে আব্বা কই গেল? আমি তখন উঠলাম, শোয়া থেকে উঠা দরজাটা খুললাম, বাইরে গেলাম, দেখতেছি যে না বাইরেও আব্বা নাই। বিভিন্ন জায়গায় হাঁটতেছি আব্বারে পাই না। মোবাইলে কল দিতেছি, আব্বার মোবাইলে কল দিতেছি, আব্বার মোবাইলটা সাইলেন্ট করা, আব্বা ফোনও ধরতেছে না। পরে এদিক সেদিক ঘোরাফেরা করে আধা ঘন্টা পরে রুমে আসে দেখতেছি বালিশের নিচে আব্বার মোবাইলও বালিশের নিচে, মানিব্যাগও বালিশের নিচে। তাহলে আব্বা গেল কই? এই ওইদিকে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে করতে প্রায় ফজরের কিছুক্ষণ আগে হঠাৎ করে আমি দেখতেছি আমার শাশুড়ির ঘর থেকে আমার আব্বা বেরিয়ে আসতেছে, ওই রুম থেকে আব্বা বেরিয়ে আসতেছে। যখন বেরিয়ে আসছে, আসার পরে আমি তখন একটা ঘুমের ভাব ধরে গেলাম, আমার আব্বা আসে আমার সাথে শুয়ে গেছে। তো শুয়ে যাওয়ার পরে আমি আর কিছু বললাম না। সকালবেলা ঘুম থেকে উঠছে, আব্বা আমার বলছে আমি একটু বাড়িতে যাই, তুই তোর কাছে যা। এটা বলার পর আমি তখন আমার কাজে গেলাম, ডিউটিতে আমার মনটা ভালো নাই। এটা কী দেখে আসলাম, এটা কী দেখলাম? তা কাজ করতেছে, আম্মা কিন্তু একদম চুপ হয়ে গেছে, আম্মার কোনো কথা বলে না। এবার এরকম করে কাজ থেকে আসছি রাতের বেলায়, সন্ধ্যার পরে আসছি, আইসে দেখি সন্ধ্যার পর আমার আব্বাও হাজির। বলে আব্বা তুমি আজকে আবার চলে আসছো? আমার আব্বা বলে, বাড়িতে থাকলে তোর আম্মার সাথে আমার ঝগড়া হয়, গালাগালি হয়, ফাইটিং হয়, মারামারি হয়, আমার এগুলো ভালো লাগে না। তোর সাথে থাকলে আব্বা আমার একটু শান্তি লাগে, ভালো লাগে, তোর সাথে ঘুমাবো। এবার আব্বা যখন আবার আমার সাথে রাতের বেলায় ঘুমাইলো, একইভাবে আমি ওই দিন ঘুমাই নাই। সন্ধ্যা রাতেই প্রায় 10টা সাড়ে 10টা আব্বা তখন উঠে চলে গেছে। একদম সোজা আমি তাকে আছি, আমার শাশুড়ির রুমে গেছে, শাশুড়ির দরজা খুলে দিয়েছে, আব্বা ভিতরে ঢুকছে। ফজরের টাইমে আব্বা আবার বের হয়েছে, আমি সারাটা রাত ঘুমাই নাই। ফজরের টাইমে বেরোয়ার পর সকালবেলা আমি আবার আমার ডিউটিতে যাচ্ছি না, আমার কাজে যাচ্ছি না। আব্বা আমারে বলতেছে, কিরে তুই ডিউটিতে যাবি না? ডিউটিতে যা। আমি বললাম যে আব্বা আজকে আমি যাব না। তাই আব্বা বলে, ভালো কথা, না যাইলে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। তাই আমি বললাম, বাড়ি থেকে ঘুরে কি আবার আসবা? ওরা বলে, হ্যাঁ আসবো। আমি বললাম, কই আসবা? বলে, কেন তোর কাছে আসবো, তুই যেখানে থাকোস। আমি বললাম, আমি তো ব্রাকে থাকবো। ও বলে, মানি তুই এখানে থাকবি না? আমি বললাম যে না, আমি এখানে থাকবো না, আমি ব্রাকে থাকবো, আমি এখানে থাকবো না, আমি ব্রাকে চলে যাব। আমার আব্বা বলে,
তুই ব্রাকে চলে যাবি কেন? তোর এখানে থাকতে সমস্যা কি? এখানে রান্নাবান্নার ব্যবস্থা ভালো, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো, থাকার ব্যবস্থা ভালো, তাই সব বাদ দিয়ে তুই ব্রাকে যাবি কেন? ব্রাকে হাজার হাজার মানুষের মাঝে থাকবি নাকি? এটা কি ভালো দেখায় নাকি? তোর ব্রাকে যাওয়ার দরকার তুই এনে থাক। তাই আমি বললাম যে না, আমি ব্রাকে চলে যাব। এই বলে তখন আব্বু তখন বাসা থেকে বেরিয়েছে, আমি তখন আমার ব্যাগ ট্যাগ বেডিংপত্র সব কিছু নিয়ে ব্রাকে চলে গেছি। এবার ব্রাকে চলে যাওয়ার পর আমি খবর পাইতেছি আব্বা প্রতি রাতেই আমার কাছে থাকে, আমাকে বলে যে আরিয়ান তোর আম্মা যদি ফোন দেয় বলিস আমি তোর সাথে আসছি, এই কথা আমারে বলে। কিন্তু আব্বা মূলত প্রতি সন্ধ্যার সময় চলে আসে, আইসা আমার শাশুড়ির সাথে থাইকে যাইতে আসে। আমার আম্মা ফোন দেয় রাতের বেলায়, কিরে তোর আব্বাকে? আমি বলে আসে আমার সাথে। এইভাবেও 3-4 দিন কাটছে। কাটার পর দেখলাম যে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। আমাদের ওই শ্বশুরবাড়ি এলাকাটা কিন্তু ভালো না, খুবই খারাপ লোকজন আছে ওই এলাকাতে। যদি কোনোভাবে আমার আব্বাকে এইভাবে ধরতে পারে, আব্বাকে মেরেই ফেলবে, একদম মেরেই ফেলবে, চিন্তা মেরে ফেলবে। তো এটা চিন্তা করে আমি একদিন আমার আব্বারে আমার ব্রাকে ডাকছি, ডাইকা দুপুরবেলা ডাইকা বাপ বেটা একসাথে খাবার খাইলাম। খাইয়া দরজাটা আটকে আমি আবার বললাম যে আব্বা কী শুরু করছে এগুলা? আমার আব্বা বলে কী শুরু করছি মানে? আমি বললাম যে তুমি আমার আব্বা, তুমি আমার বাপ, তুমি আমার শাশুড়ির কাছে প্রতি রাতে যাচ্ছ, এটার মানে কি? আব্বা তখন নিচের দিকে তাকে আছে, কিছু বলে না। আমি বললাম আব্বা বলো, কথা বলো, কথা বলো, এটার মানে কি? তুমি আমার শাশুড়ির কাছে কোন হিসাবে যাও? কেন যাও আমার শাশুড়ির কাছে? তোমার ঘরে বউ আছে, আমি এত বড় হয়েছি, আমার 3টা বোনের বিয়ে দিছি, তাদের ঘরে সন্তানাদি আছে, এই বয়সে তুমি এগুলো কী শুরু করছো? আমার আব্বা বলে তুই তো দেখলি কি শুরু করলাম, তুই দেখলি আর কি? আমি বললাম এটা কি তোমার সাথে যায়? আমার আব্বা বলে সে তুই যারে বিয়ে করছিল তার আপন মেয়ে ছিল না, তার পালক মেয়ে ছিল, আমি তারে বিয়ে করতে পারবো এবং তার সাথে আমার কথাবার্তা হয়েছে, আমি তারে বিয়ে করব। আমি বলি তুমি কি একবার ভেবে চিন্তে দেখেছো যে মা যদি এটা জানতে পারে তো কি হবে? আমার আব্বা বলে তোর মা জানতে পারলে কি হবে? তোর মা বেশি কথা বলে তোর আম্মার তালাক দিয়ে দিব, তোর আম্মার তালাক দিয়ে আমি তোর শাশুড়িকে বিয়ে করে ঘরে উঠাবো। আব্বা এটা ভালো না, এটা ভালো দেখায় না। তুমি সারাটা জীবন বিদেশে কাটাইছো, বিদেশের মাটিতেই তোমার জীবনটা শেষ, দেশে আইসেও কখনো শান্তি পাও নাই, সুখ পাও নাই, প্রতিটা সময় দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে তোমার দিনগুলো কাটছে। তো আব্বা এখন তুমি কাজগুলো ভালো করতেছো না, এখন তুমি এই মুহূর্তে তুমি যেটা করতেছো এটা চরম খারাপ করতেছো আব্বা। তোমার কাছে আমার অনুরোধ আব্বা, তোমার পায়ে ধরে আব্বা তুমি এই কাজটা কইরো না, তুমি অ্যাটলিস্ট এখন একটু চুপ করো, তুমি আম্মার কথা বাদ দাও, আম্মার চিন্তা বাদ দাও, তুমি আমার শাশুড়ির চিন্তাও বাদ দাও, তুমি বিদেশে যাও। তুই আর বিদেশে না। আব্বা বলে না আমি বিদেশ যাব, তবে নাজমারে বিয়ে করে, মানে নাদিয়ার আম্মার নাম ছিল নাজমারকে আমার শাশুড়ি, পরে নাজমারে বিয়ে করে আমি বিদেশ যাব, ওই সাথে আমার সব কিছু হয়ে গেছে, ফাইনাল কথাবার্তা। আমি বলি এটা ঠিক হয় না আব্বা। এরকম করে প্রায় 2 দিন পরেই এবার আমার আম্মা আমারে ফোন দিয়া অকথ্য ভাষায় গালাগালি করতেছে, মানে এত যে নোংরা ভাষা গালাগালি, তুই আইসাই গালাগালি করছে সকালবেলা, বিকালবেলা চলে আসছে আমার ব্রাকে। আব্বা কিন্তু না, আব্বা কেছে আমি জানি না। ব্রাকে আসার পরেই আমার এই মানুষের সামনে আমার জুতা পিটা শুরু করছে, জুতাগুলো আমার মারতেছে, কেউ ধরে রাখতে পারতেছে না, ব্রাকের অনেক ছেলেরা ধরতেছে, সবাই লাথি মাথি মাইরা যায়, আমরা মারতেছে। বলি থামো, তুমি কী হয়েছে আমরা বলো, আমারে বলে কী হয়েছে? আমারে বলে তুই তোর বাবারে তোর শাশুড়ির পিছনে লাগাই দিছস, তুই তোর বাবারে তোর শাশুড়ির পিছনে লাগাইছস, তুই এটা কেন করলি? আমি তোরে বলছি তুই তোর শাশুড়িকে বিয়ে কর, তুই না করলে না করবি, তোর যদি করতে মনে না চায় তুই করবি না, কিন্তু সেখানে তুই তোর বাবারে কেন তোর শাশুড়ির পিছনে লাগাই দিলি? আমি বললাম আম্মা তুমি পাগল হয়ে গেছো, তোমার ব্রেন নষ্ট হয়ে গেছে, তোমার ব্রেন আউট হয়ে গেছে। আমি আমার আব্বারে কেন আমার শাশুড়ির পিছনে লাগাবো? আমি আমার আব্বার তো আমার শাশুড়ির পিছনে লাগাই নাই, এটা তোমার ভুল ধারণা। আমার আম্মা বলে না, ভুল ধারণা না, আমার কাছে খবর আইছে, আমি খবর পাইছি তোর বাবা প্রতি রাতে তো শাশুড়ির সাথে থাকতেছে, তো শাশুড়ির কাছে আসতেছে। আমি বললাম হ্যাঁ কথা সত্য, আমার আব্বা আমার শাশুড়ির কাছে আসতেছে, শাশুড়ির সাথে থাকতেছে, সবই ঠিক আছে, কিন্তু আমি তো আমার আব্বার আমার শাশুড়ির সাথে থাকতে বলি নাই। আব্বাকে তো আমি বলিনি যে আব্বা আপনি আমার শাশুড়ির সাথে থাকেন, এখন আব্বা যদি থাকে তাহলে আমি এটা কী করবো? আমার আম্মা তখন করলো কি, বলতেছে এত বড় সাহস, আমি ওই মহিলারে দেখব। এই বলে আম্মা তখন এই বাড়ি থেকে গেল আমার শাশুর বাড়িতে। শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি এমন মারছে, আম্মারে ভর্তি করাইছে হসপিটালে। আমার শাশুড়ি আমাকে ফোন করে বলতেছে ইচ্ছা মতো পিটছি, নিয়ে হসপিটালে ভর্তি করাইছে, আইসা দেখা যাও। আমি ডিউটি ট্যাক করে বিকালবেলা গেলাম, যে দেখতেছে আমার অবস্থা খুব খারাপ, হসপিটালে ভর্তি করে রাখছে, মারছে যে মারার মতোই। সেখান থেকে বারবার মামারা খেপে গেছে, মামারা খেপে গেছে যে কী ব্যাপার, আমার বোনেরা মারছে এই বুড়ো বয়সে, এই সে। মামারা তখন খুব মামলা টামলা করবে, ঝামেলা করবে। মামাদেরকে বলতেছে আপনি একটু শান্ত হন, ঠান্ডা হন, এত ঝামেলার দরকার নাই, আমি তো আসি, আমি তো এখনও মরে যাই না, আল্লাহ তো আমার নিঃশ্বাসটা রাখছে, আমি দেখি না কী করা যায়। আমার আব্বা যেহেতু একটা অঘটন ঘটাইতে আছে, একটা কাজ করতেছে, আমি আমার আব্বার ওখান থেকে ফিরে আনবো।
আমি যেভাবেই পারি আমার আব্বাকে আমি ফিরাবো, আপনারা এরকম পাগলামি করেন, আপনারা একটু শান্ত হন। তা সবাইরে বুঝিয়ে শুনে শান্ত করলাম, কইরা আমি তখন আমার আম্মুরেও শান্ত করলাম, করে আব্বুরে বললাম যে আব্বা এখান থেকে ফিরে আসো, তোমার কাছে অনুরোধ, তুমি যেটা করতেছো এটা তুমি ভালো করতেছো না, তুমি এখান থেকে ফিরে আসো এবং এটা করো না। আমার আব্বা তখন আমারে বলে আজকে দিন শেষ, আজকে দিনের ভিতরে হয় তোর মাকে অনুমতি দিতে হবে আমাকে নাজমাকে বিয়ে করার, অন্যথায় আমি তোর মাকে তালাক করব। তাই আমি বললাম আমার 3টা বোনের বিয়ে দিলাম, বোনরা তার শ্বশুরবাড়িতে আসে, এই বয়সে বাবা তুমি যদি এটা করো তাহলে আমার বোনগুলোকে তার স্বামীর সংসার করতে পারবে? আমার আব্বা বলতেছে সংসার করতে পারবে কি পারবে না এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। কিন্তু আমার কথা হচ্ছে আমি এটা যা বলছি তাই, কথা সোজা, তোর আমার অনুমতি দিতে হবে, নাহলে আমি তোর আমাকে তালাক করব। রাতের বেলায় আমার বাড়িতে আমার মামারা আসছে, নানুর বাড়ি থেকে লোকজন আসছে, আমিও তখন আসছি। আব্বু তখন সবার সামনে বলে দিছে যে আমার এখনও বিয়ের বয়স আছে, আমি নাজমাকে বিয়ে করব। সবাই তখন বলেছে আমার আব্বাকে এটা আপনি কাকে বিয়ে করবেন, আপনার ছেলে না ওনার মেয়েকে বিয়ে করছে, এখন আপনি আবার বাবা হয়ে কিভাবে বিয়ে করবেন? আমার আব্বা বলতেছে আমার ছেলে বিয়ে করছে, এটা ওনার মেয়ে ছিল না, এটা ওনার পালক মেয়ে ছিল। তা পালক মেয়ে ছিল, আমার ছেলে বিয়ে করছে, মেয়ে তো মারাই গেছে, এখন কি? এখন আমি ওই মেয়ের বিয়ে করব, ওই নাজমাকে বিয়ে করবো, নাজমার কথাবার্তা সব কিছু ফাইনাল। আমার মামারা নানু বাড়ির লোকজন বুঝাইতেছে যেগুলো কইরেন না, ভালো না, 3টা মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়েরা তাদের শ্বশুরবাড়ি থেকে চলে আসতে হবে এগুলো করলে। আমার আব্বা ডিরেক্টলি বলতেছে এখন আপনারা বুঝেন, আপনারা আমার বউকে বলেন যদি সে আমাকে বিয়ের অনুমতি দেয় তো ভালো, আর যদি বিয়ের অনুমতি সে না দেয় তাহলে আমি তারা আপনাদের সবার সামনে এখনই যেভাবে সারাসারি করে দিব। আমার আম্মা তখন ঘরের ভিতর থেকে বলতেছে খোদার কাটা তুই বিয়ে কর, তুই বিয়ে কর, এটা আমার আম্মা বলে। তো বলার পরে আমার আব্বা বলে লিখিত দিতে হবে। তখন আব্বা উকিল ডেকে আনে, উকিলের সামনে আমার আম্মা তখন লিখিত দেয়, আমার আব্বাকে বিয়ের অনুমতি দেয়। এবং মানে তখনকার আমার অবস্থাটা যে এতটাই খারাপ, মানে আমি নিজের মুখটা নিজে দেখাইতে পারতেছি না কারো কাছে। লজ্জায় মন চায় মাটিটা ফেটে যাক, মাটির নিচে চলে যায়, মানে মাটির উপরে আর না থাকি, সহ্য করতে পারতেছি না। এগুলো কীভাবে সহ্য করব? আবার বিদেশেও গেল না, মানে বিদেশও আব্বা বন্ধ করে দিল, বিদেশেও আর গেল না, এই বাড়িতে সব এগুলো করতেছে। বাড়িটিকে আমার আব্বার বিয়ে ধুমধাম করে এলাকার লোকজনকে জানাইয়া আব্বা বিয়ে করার জন্য আসছে। আমি তখন আমার ব্রাকে আমি আবার ডিউটিতে, মানে এলাকা থেকে যে কী পরিমাণের কল আসে, কিরে তোর শাশুড়িকে নাকি তোর আব্বা বিয়ে করতেছে, তোর শাশুড়িকে নাকি তোর আব্বা বিয়ে করতেছে, মানে প্রচণ্ড রকমের কল আমার মোবাইলে আসতেছে। এই কল আসতেছে, কলের কারণে আমি পাগল হয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত আমি মোবাইল বন্ধ করে রাখি। 3 দিন পরে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে মানে রাস্তা দিকে তো মানুষজন দেখা মাত্রই শুরু করছে, কিরে তোর আব্বা নাকি তোর শাশুড়ির বিয়ে করে ফেলছে, মানে এগুলো তো মানুষ বলতে আসে, মানুষের কাছে তো মুখ দেখানোর মতো কোনো ভাষা নাই, মানুষ এগুলো বলেই যাচ্ছে। বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে ওরে বাবা, এটা বাড়ি তো নয়, যেন একটা রেল স্টেশন। মানে এত যে কা বা এক ঘরের ভিতরে আমার শাশুড়ি নাজমা আমার আম্মার গালাগালি করতেছে, আরেক ঘরের ভিতরে আমার আম্মা আমার শাশুড়ির গালাগালি করতেছে, মানে আমার সৎ মারের গালাগালি করতেছে। আমার মনে হয় 1 ঘন্টা ছিলাম, 1 ঘন্টা আমি পাগল হয়ে গেছি, মানে আমি আর নিতে পারিনি, মানে পাগল হয়ে গেছি। পাগল হওয়ার পরে আব্বারে তখন ডাক দিলাম, আব্বা ডাক দিয়ে বললাম আব্বা এগুলো কী হইতেছে? আব্বা আমার বলে তোর মারা এখনও বল মুখ বন্ধ করতে ভালো হইতে, যদি তোর মা ভালো না হইতে তোর আমার তালাক করে দিব। আমি কিন্তু বাবা তোরা বারবার বলি তোর বোনেরা সংসার করতে পারবে কি পারবে না এটা আমি জানি না, আমি তোর বোনের হিসাব বাদ দিলাম, আমি কিন্তু তোর মার তালাক করে দিব তোর আম্মারে বল মুখ বন্ধ রাখার জন্য। আমি তখন বললাম যে আম্মারে যে বলে, আম্মা তখন বলে আমি মরি বাঁচতে পাইছি, আমি ওই মহিলারে খাইছি, আমি ওই মহিলারে বাঁচতে দিব না, আমার জীবন থাকতে মহিলারা আমি বাঁচতে দিবই না। তো দেখলাম যে বাই এখানে থাকে আমি নিজে পাগল হয়ে যাবো, আমি আমার নিজের ব্রেন আউট হয়ে যাবে। আমি তখন বাড়ি থেকে চলে আসছি, আবার ব্রাকে এসে ডিউটি করতেছি। এই দিন গেল, এরপর দিন গেল, তার 3য় দিনের দিন প্রায় দুপুর 2টার দিকে আমার আব্বা আমার ফোন দিয়ে বলতেছে আরিয়ান তুই কই? আমি বললাম আব্বা আমি তো ব্রাকে। আমার বলে বাবার সর্বনাশ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি তখন বলি কী হয়েছে আব্বা, কী হয়েছে? বলে বাড়িতে আয়। তাহলে আমি বাড়ির দিকে রওনা দিছি। অর্ধেক পথ যাওয়ার পর আব্বা আমার ফোন দিয়ে বলতেছে একটা কাজ কর, তুই নোয়াখালী হসপিটালে চলে আয়, অমুক হসপিটালে তাড়াতাড়ি আয়। তেন বাড়ির দিকে নাকি আবার আমি হসপিটালের দিকে দৌড়াইতেছি, কী হয়েছে না হয়েছে আমি কিন্তু বুঝি না। হসপিটালে যাওয়ার পরে দেখতেছি আমার আব্বা কখনো এদিকে দৌড়ায়, কখনো ওই দিকে দৌড়ায়, মানে পাগল হয়ে গেছে। কী হয়েছে?
আব্বা বলতেছে তোর সৎ মায়ের মুখে অ্যাসিড মারছে তোর মা। বলে আম্মা অ্যাসিড পাইছে কই? আমার তো অ্যাসিড পাওয়ার কথা না। বলে কি জানি মারছে তোর মা, তোর সৎ মায়ের মুখ পুড়ে গেছে, একদম মুখের চামড়া উঠে গেছে। আমি তাহলে মনে হয় গরম পানি হবে, টাটকা গরম পানি মনে হয়। আমার আব্বা বলে জানি না গরম পানি না কি মারছে, তবে মুখ পুরো পুড়ে গেছে, একদম পুড়ে গেছে, এবং গলা টলা অনেক কিছু মানে একদম পুড়ে গেছে। তারা ডাক্তার গেছে না, ডাক্তার বলতেছে অবস্থা খুব খারাপ, ওনারা এখান থেকে ঢাকায় নিতে হবে। মানে একদম পুরো চামড়া টামড়া পুড়ে গেছে। উনি অনেক সুন্দর ছিল, ওনার চামড়া অনেক পাতলা ছিল। ঢাকায় নিতে হবে জায়গা থেকে আমরা তখন ঢাকায় নিয়ে গেলাম রাতের বেলায়। ঢাকায় নিয়ে যে চিকিৎসা শুরু করলাম, অবস্থা খুব নাজেহাল, খুব খারাপ। তো সে জায়গা থেকে তখন চিকিৎসা চলতেছে, বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আব্বা তখন ঢাকাতে, বাড়িতে এসে দেখতেছে আম্মা বাড়িতে নেই, মানে আমার আপন মা বাড়িতে নেই। তবে বলছি মা কোথায় গেল? মারে খুঁজতেছি আমার বড় বোন বাড়িতে। আমার বড় বোন বলতেছে মা নানুর বাড়িতে চলে গেছে। তাই বললেন কী হয়েছে, এরকম হইলো কেন? আমার বড় বোন বলতেছে গরম পানি নাকি জানি না, আমার আম্মা বলে কি মুখ মানে তোর শাশুড়ির মুখের মধ্যে মারছে। তাই আমি বললাম যে মুখের মধ্যে যে মারলো, এখন এটার অবস্থাটা কি হবে? মাকে এটা একটাবার চিন্তা করলো না, অবস্থাটা কি হবে? মা এবার কী করছে, চলে গেছে। এবার একদিন পরে খবর পাইলাম যে আমার মা আমার আব্বারে ডিভোর্স করে দিছে, এই বয়সে ডিভোর্স করে দিল। ডিভোর্স করে দিয়ে আম্মা চলে গেছে। ওই ঢাকার হসপিটালে শুয়ে থাকা অবস্থায় আমার ওই শাশুড়ি, আমার সৎ মা নাজমা, তিনি আমার মায়ের নামে দিছে মামলা, হসপিটালে শুয়ে। এই মামলায় পুলিশ এসে আমার মায়েরে আমার নানুর বাড়ি থেকে ধরে নিয়ে গেছে থানাতে। প্রায় 14 দিন পরে নাজমা ভালো হয়েছে, মানে আমার আব্বার ওয়াইফ, আমার শাশুড়ি বেন আমার সৎ মা, হসপিটাল থেকে তিনি তখন সুস্থ হয়ে নোয়াখালীতে আসছে, বাড়িতে আসছে। আমার মা তখন জেলে, মারে জেলে নিয়ে গেছে। তাই আমি বললাম যে মারে জেলে নিয়ে গেছে, মা জেল খাটতেছে। খারাপ হোক ভালো হোক, মা তো 10 মাস 10 দিন পেটে ধরছে, মা তো। আব্বারে বললাম আব্বা ছুটানোর ব্যবস্থা করে। আব্বা আমার বলে আমি এই মহিলারা আনবো না, আমি এই মহিলার আনবো না। আমি আমার চাকরি থেকে লোন করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রায় 3 লাখ টাকা খরচ করে আম্মাকে বের করে আনি। আমাকে বের করে আনার পরে আমার আব্বা তখন আমার শাশুড়িকে নিয়ে, মানে নাজমাকে নিয়ে নাজমার বাড়িতে চলে যায়, আমার শ্বশুর বাড়িতে চলে যায়। আমার শুধু অগাধ সয় সম্পত্তি। ওইখানে গিয়ে আমার আব্বা আমার এই মুখ পোড়া শাশুড়িকে নিয়ে সংসার করতেছে, এবং সেখানে অনেক জায়গায় সম্পত্তি, আবার রাইস মিল করছে, ইটের ব্রিক ফিল করছে। মানে আমার আব্বা এখন এক কথায় কোটিপতি, নিজের দামি গাড়ি, মোটর সাইকেল। মানে আবার আমার এরিমাজ আমার শাশুড়িকে সিঙ্গাপুর নিয়ে গেছে, সিঙ্গাপুর নিয়ে ওনার মুখ প্লাস্টার করাইছে, প্লাস্টার করে নিয়ে আসছে। আমার আব্বা এখন ভীষণ ভালো আছে। এই ঘটনায় আমার বড় বোনের সংসারটা ভেঙে গেল। আমার বড় বোনের জামাই আমার বড় বোনকে দিয়ে দিল, এবং ছোটো যে 2টা বোন আছে তারাও তাদের শ্বশুরবাড়িতে ভালো নাই, প্রতিটা মুহূর্তে নির্যাতিত হচ্ছে। এবং এই ঝামেলায় পরে আমি নিজের জীবনটাও শেষ করছি, আমি বিয়ে করতে পারি নাই। এরকম টেনশানে ডিপ্রেশনে দৌড়দৌড়ি করতে করতে এক পর্যায়ে আমার পল্লী বিদ্যুতের চাকরিটাও চলে যায়। আজকে বেশ কয়েকটা বছর ধরে বাড়িতেই পড়ে আছি। বড় বোনও রান্নাবান্না করে, আমি খাই। মারে জেল থেকে ছুটে আনছে, মা থাকে তার বাপের বাড়িতে। আব্বা তো তার নতুন বউ নিয়ে ঠিকই আছে। বাকি 2টা বোন তাদের শ্বশুরবাড়িতে খেয়ে না খেয়ে মরণ জীবনযাপন করছে। আপন ভাই, আমি সবসময় আপনার গল্প শুনে ভালো লাগা থেকে আজকে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে লিখলাম, এবং এটা আমার ফোন নাম্বার আপনাকে দিলাম। যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করেন। নোয়াখালী থেকে কুমিল্লা খুব বেশি দূরে না, আপনি আমার হিসাব করলে এলাকার মানুষ। যদি একটু যোগাযোগ করেন খুব খুশি হব। আপনার সাথে 1 মিনিট কথা বললে মনটা অন্তত একটু সান্ত্বনা পাবে। ভালো থাকবেন ভাই, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের নোয়াখালীর ভাই আরিয়ানের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। যাই হোক, গল্পটা জানি না আপনার কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ আর পাপে মৃত্যু, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আরিয়ানের মা। তিনি এতটাই লোভের বশতী হয়ে গেছে যে নিজে ছেলেকে, তার শাশুড়িকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছে। এই যে নাদিয়া মারা যাওয়ার পরে নাজমাকে বিয়ে করানোর জন্য আরিয়ানের মা কিন্তু পাগল হয়ে গেছিল।
যেমনিই পারেন আজমাকে বিয়ে করাবে। সিস্টেমটা দেখেন, একইভাবে ওই মহিলাকে আল্লাহ কেমন করে শাস্তি দিল। সংসারটা ভেঙে গেল, এত বৎসরের বৃদ্ধ বয়সের সংসার, 3 মেয়ে 1 ছেলে ছেড়ে আজকে সে তার বাপের বাড়িতে খেয়ে না খেয়ে বুড়ো বয়সে দিন কাটাচ্ছে। এই বুড়ো বয়সে মহিলা জেল খাটলো, এই বুড়ো বয়সে তার স্বামীকে হারালো, শুধু লোভে পড়ে, আর কিছু না, শুধুমাত্র লোভে পড়ে, আর কিছু না। তাই তো গুরুজন বলে যে লোভে পাপ আর পাপে হয় মৃত্যু। তারই জ্বলন্ত প্রমাণ আজকে নোয়াখালীর ভাই আরিয়ানের জীবনের বাস্তব গল্পটা। আমার যে মায়েরা, যে বোনেরা এই গল্পটা শুনেছেন, একটু সতর্ক হন, একটু সাবধান হন। মহান রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে তার কাছে যান, তিনিই দিবে। লোভ যদি করতে হয় আল্লাহর কাছে লোভ করেন, নামাজের লোভী হন, আল্লাহর লোভী হন, দিনের লোভী হন, সম্পত্তির লোভী হইয়েন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আপনার সাথে আমার অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।